আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুবই ভালো এবং সুস্থ আছো। আমরা করছিলাম তপন স্যারের অনুসরণ এমসিকিউ সলভ এবং আজকে আমরা দেখবো হচ্ছে তরঙ্গ অধ্যায়টি। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখো যে কোন বস্তু টি সময়ে n সংখ্যক কম্পন সম্পন্ন করলে এর কম্পাঙ্ক কত হবে। তো আমরা জানি যে যদি ধরো আমি একটু করে ড্র করার চেষ্টা করি। তো এর মধ্যে ধরো যদি বলি টি সময়ে দুইটা কম্পাঙ্ক সৃষ্টি করছে, ঠিক না? দুটো সাইকেল কমপ্লিট করছে, তার মানে কম্পাঙ্ক কত? 2। ধরো তোমাকে বললাম যে 1 সেকেন্ডে এই একটা সাইকেল আরেকটা সাইকেল, দুইটা সাইকেল বা দুইটা চক্র সম্পন্ন করছে, দুটো কম্পন সম্পন্ন করছে, তার মানে কত? এটার কম্পন কত? 2। ঠিক আছে, তো দেখো আমরা কি জানি, দেখো n সংখ্যক কম্পন সম্পন্ন করছে কয় সেকেন্ডে। খেয়াল করে দেখো n সংখ্যক কম্পন t সেকেন্ডে। তুমি বলবা যে কম্পাঙ্ক সমান সমান হচ্ছে n ডিভাইডেড বাই t। n হচ্ছে এই টোটাল কম্পন বা সাইকেলের সংখ্যা, t হচ্ছে টাইম। আচ্ছা, তোমার একটু বেশি বড় না? হ্যাঁ, নেক্সট দেখো যে একটি পূর্ণ কম্পনের টি সময় দশা পরিবর্তন 2π হলে কৌণিক কম্পাঙ্ক কত হবে। তো কৌণিক কম্পাঙ্ক সূত্র এটা, ঠিক আছে, তোমরা জানো কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান সমান 2π ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তো এখান থেকে আমরা জানি যে 1/t সমান সমান হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক সমান সমান হচ্ছে 1/টাইম। টাইম। তো জেনে রাখবা 1/টাইম টাইম সমান সমান কম্পাঙ্ক, যেটা একক হচ্ছে হার্টজ, ঠিক না? দেখো 1/t সমান সমান ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, তোমরা লিখতে পারো যে ওমেগা সমান সমান 2π ইন্টু এফ। তো 2π ইন্টু এফ খালি দেখা যায়। হ্যাঁ, এরপর আসো যে কোন তরঙ্গের কম্পাঙ্ক যদি এফ হয় এবং পর্যায়কাল যদি টি হয়। একটু আগে আমরা দেখলাম যে কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে এফ সমান সমান 1 ডিভাইডেড বাই টি। এফ সমান সমান 1 ডিভাইডেড বাই টি, তার মানে দেখো এখানে কি পাই? টি সমান সমান 1 ডিভাইডেড বাই এফ। এক নম্বর অ্যান্সার। নেক্সট আসো, কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, কম্পাঙ্ক যদি এফ হয় এবং তরঙ্গের বেগ যদি ভি হয়, এদের মধ্যে সঠিক সম্পর্ক কি? দেখো এটা একটা ফর্মুলা আমরা জানি, ভি বা ভেলোসিটি সমান সমান এফ ইন্টু ল্যামডা। সবগুলোর অর্থ লিখে দিচ্ছি যে বেগ সমান সমান কম্পাঙ্ক ইন্টু ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ল্যামডা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ভি সমান সমান এফ ল্যামডা। সো এই ফর্মুলা এখানে বলছে ভি সমান সমান হচ্ছে এফ ইন্টু ল্যামডা। নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়? দেখো অনুপ্রস্থ তরঙ্গ আর তরঙ্গ এগুলোর মানেটা আমরা একটু চিন্তা করি। দেখো অনুপ্রস্থ মানে ট্রান্সভার্স, ওই তরঙ্গটা এভাবে যায়। থ্রি চিন্তা করো, বাতাসের মধ্যে ধরো তোমার দিকে তরঙ্গ আগাচ্ছে, সে এই ট্রান্সভার্সলি যাবে, এরকম এরকম করে যাবে, অথবা এরকম করে যেতে পারে। ঠিক আছে, এরকম এরকম। ঠিক আছে, কম্পনটা কিরকম হয়? কম্পনটা এরকম ট্রান্সভার্স। ঠিক আছে, অনুপ্রস্থ, এর আরেক নাম হচ্ছে আর তরঙ্গ। তো জেনে রাখো লাগবে যে অনুপ্রস্থের আরেকটা নাম কি? আর তরঙ্গ। এটা আর তরঙ্গ বলা হয়। ঠিক আছে, আর তরঙ্গ এটা কি? ট্রান্সভার্স। বুঝছো? অনুদৈর্ঘ্যটা একটু বোঝানোর চেষ্টা করি আমরা। অনুদৈর্ঘ্য তরঙ্গটা, ধরো এখানে তরঙ্গ যাবে, তো তরঙ্গটা যখন পাস করবে, এটা সামনের মলিগুলো ধাক্কা দিয়ে দিয়ে যাবে। ঠিক আছে, সামনে কম্পন হবে। ধরো কম্পনটা তোমার দিকে, সাইড থেকে যদি দেখো তোমার দিকে কম্পনটা হবে, ধাক্কা দিয়ে দিয়ে যাবে। এটা কি সাইড ওয়াইজ যাচ্ছে, সেটা হচ্ছে ধাক্কা দিয়ে দিয়ে যাবে। একটু ছবি আগে ট্রাই করি। ছবিটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট না, বাট স্টিল তোমরা যদি চিন্তা করতে পারো, ধরো এই ছবিটা কিভাবে দেখানো হয়, বুঝছো? ধরো একটা কম্পন আসছে, গ্যাপ। তো জিনিসটা বুঝতে পারছো? ছবিটা ভালো মতো আসছে। আমি আবার ছবিটা আঁকা ট্রাই করি। দেখো ছবিটা আবার একটা আঁকি। অনুদৈর্ঘ্য যে তরঙ্গটা আছে, অনুদৈর্ঘ্য বা এটা আরেক নাম হচ্ছে লাম্বিক তরঙ্গ। ঠিক আছে, লাম্বিক। লাম্বিক তরঙ্গটা কিভাবে হচ্ছে? এরকম ভাবে যায়। ধরো এগুলো বাতাসের কণা,
ঠিক আছে, ধরো কম্পন আসছে, ওটা হঠাৎ করে ধরো বেড়ে গেছে, তা আবার ধরো আগের মতো, আবার ধরো বেড়ে গেছে এরকম। ঠিক আছে, চলে গেছে। তো খেয়াল করে দেখো, এটা কিন্তু এরকম কর্নারটা সামনের দিকে ধাক্কা দিয়ে যাচ্ছে, এখানে কর্নার ঘনত্ব বেড়ে গেছে, সামনে ধাক্কা দিচ্ছে, আবার ধাক্কা দিয়ে যাচ্ছে। তো লাম্বিক তরঙ্গ এভাবে স্ট্রেইট আগায়, ঠিক আছে, আর তরঙ্গ কার্ভ করে যায়। আচ্ছা, নেক্সট এর সাথে নিচের তো দিলাম না। আমরা জানি যে অনুপ্রস্থ তরঙ্গ এক্সাম্পল তোমরা সবাই কম বেশি জানো, যে আলোক তরঙ্গ, ঠিক আছে, তো পানির যে তরঙ্গ আছে এগুলো হচ্ছে মেইনলি অনুপ্রস্থ বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা তোমরা জানো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এগুলো কিন্তু আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের এক্সাম্পল হচ্ছে শব্দ, ঠিক আছে, শব্দ তরঙ্গ হচ্ছে কি লাম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। নিচের কোনটি লাম্বিক বা অনুদৈর্ঘ্য অলরেডি বলে ফেলছি আমরা, লাম্বিক কি, শব্দ তরঙ্গ হচ্ছে লাম্বিক তরঙ্গ। নিচের কোনটি কম্পাঙ্কের একক? আমরা জানি কম্পাঙ্কের একক হচ্ছে কি হার্টজ, ঠিক আছে, কম্পাঙ্ক সমান সমান 1/t। তো 1/t বলতে পারো সাইকেল পার সেকেন্ড, 1 না লিখে সাইকেল পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে কয়টা সাইকেল হবে, সাইকেল পার সেকেন্ড। অনেক সময়টাকে সেকেন্ড ইনভার্সে লেখা হয়, এই সেকেন্ড ইনভার্সের আরেকটা নাম হচ্ছে গিয়ে হার্টজ, ঠিক আছে, সেকেন্ড ইনভার্স অথবা হার্টজ বলে এটাকে। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের একক নয়? কোশ্চেনটা খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক আমরা জানি কি, সে মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, ঠিক না, তারপরে সেটা তোমার ধরো হচ্ছে গিয়ে ন্যানোমিটার হতে পারে, অনেক ধরনের হতে পারে। তো সোজা কথায় তরঙ্গ দৈর্ঘ্যের একক অলওয়েজ মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, এগুলোই তো হবে, রাইট। কোনটা হবে না? হার্টজ হবে না, হার্টজ কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের একক না, ঠিক আছে, কম্পাঙ্কের একক হচ্ছে এই হার্টজ। মিটার, সেন্টিমিটার, মাইক্রোমিটার, যারা জানো না সেটাকে বলে মাইক্রোমিটার, বুঝছো? দেখো, যদি তোমাকে বলে mm, আচ্ছা মিলিমিটার, যদি তোমাকে বলা হচ্ছে গিয়ে এই সেন্টারে, ঠিক আছে, এটাকে বলে মাইক্রোমিটার। জানো এগুলো আশা করি, চ্যাপ্টার 1 এ পড়া, যারা জানো না তাদের জন্য বলে দিলাম যে মিলিমিটার কোনটা, মাইক্রোমিটার কোনটা। এরপরে দেখো যে কোন তরঙ্গের উপর সমতা সম্পন্ন তরঙ্গগুলোকে গতিপথকে কি বলে? আচ্ছা, এটা চিন্তা করো, তোমরা জানো যে ধরো এখান থেকে তরঙ্গ উৎস সৃষ্টি হয়েছে এখানে, ঠিক আছে, এটা এভাবে ধরো আগাচ্ছে, ধরো এইখানে একটা তরঙ্গের দশা, এই জায়গাটা দশা সেম, এই ধরো দশা, এই সেম দশা ধরো এখানে একটা তরঙ্গের কণা, এখানে একটা তরঙ্গের কণা, সমদশা সম্পন্ন দুইটা কণা, এটা কি সমদশা সম্পন্ন কণা, এদেরকে বলা হবে তরঙ্গ মুখ। একে বলা হচ্ছে তরঙ্গ মুখ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে তিনটি সুরশলাকা নেওয়া হয় যাতে কম্পাঙ্ক যথাক্রমে 105 হার্টজ, 315 হার্টজ, একটা বলা হয়েছে কত 525 হার্টজ। তো আমাকে বলতে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কি হবে, শলাকা তিনটি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কি হবে? আমরা একটু আগে দেখছিলাম যে, দেখো আমরা একটু ছোট দেখে আসি যে v = f ল্যামডা, ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি যে f = v/λ, ঠিক আছে, জাস্ট নিচে নিয়ে আসলাম। তো এখান থেকে কি বলা যায়, দেখো এখান থেকে বলা যায় যে f is proportional to 1/λ, রাইট, প্রপোর্শনাল মানে এদের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, তো এখন আমাকে বলছে কি, দেখো আমাকে দেওয়া আছে কম্পাঙ্ক, আমাকে f দেওয়া আছে, আমার অনুপাত চাইছে কার, অনুপাত চাইছে কিন্তু আমার ল্যামডার বা তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত চাইছে। আমরা যদি পেশা দেখি, দেখো ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/f, ঠিক আছে। তা আমি যদি তরঙ্গ দৈর্ঘ্য অনুপাতটা করি, তা আমার আসবে 1/105 is to 1/315
ইস টু 1/525। কেন? ওই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, m less proportional to 1/f। তো আমাকে অলরেডি এই কম্পাঙ্ক f গুলোর মান দেওয়া আছে, তো আমি লিখে দিলাম অনুপাতদের। তো এখন দেখো এটা আমার সিম্পলিফাই করতে হবে, কারণ আমার অপশন কিন্তু এগুলো নাই। সিম্পলিফাই করার ক্ষেত্রে আমি যদি কাটাকাটি করি সবগুলোকে, তুমি যদি মানে প্রথমে দেখে মনে হবে ক্যালকুলেটর লাগে, আসলে কিন্তু লাগে না। তুমি যদি সবগুলো খেয়াল করো দেখবা যে 105-এর 3 গুণ 315, আবার 315 5 গুণ হচ্ছে 525, ঠিক আছে। দেখো 3 গুণ 5 গুণ, এটা যারা বুঝতে পারছো যেটা অ্যাকচুয়ালি 3x, আবার এটা হচ্ছে অ্যাকচুয়ালি 5x এখানে। আচ্ছা, তাহলে চলো ওই নিয়ম করে ফেলি। এখান থেকে কি পাবো আমরা, যে 1/1 মানে 1 অ্যাকচুয়ালি 1 ইস টু এখানে আছে 1/3 ইস টু 1/5, ঠিক আছে। 1 ইস টু 1/3 ইন্টু 1 ইস টু 1/5। এবার আসো, এবার অনেকে মনে হতে পারে ভাই এরপরে কি করবেন আপনি। দেখো আমার ছিল 1 ইস টু 1/3 ইস টু 1/5। এটা প্রথমে আমরা নিচের যে দুটো আছে আমাদের মানে ডেনোমিনেটর, যেটা তোমরা বাংলায় হর, হ্যাঁ হর বলো, সো ডেনোমিনেটর ধরে গুণ করে দেবে। দেখো 3 ইন্টু 5 15, ঠিক আছে। এরপরে দেখো প্রথমটার ক্ষেত্রে আমি 15কে 1 দ্বারা ভাগ করব, মানে ধরো বলতে পারো যে 15 ইন্টু 15 মানে 15 একে 15 ইস টু 15 ইস টু 1/3, মানে আমরা 15 দ্বারা 3টাকে গুণ করে দিব, ঠিক আছে, ইস টু 15 ইন্টু 1/5। বুঝতে পারছো? আমরা করলাম কি, তিনটার যে কি আছে হর বা ডেনোমিনেটর ইংলিশে বলে, এই তিনটাকে গুণ করলাম, মানে 1 ইস টু 3 ইন্টু 5 আমরা আসলে 15। এরপরে তিনটাকে আমরা উপরে মানে উপরে বলে টোটালটার সাথে গুণ করব। তিনটাকে মানে 15কে আমরা তিনটার টোটালের সাথে গুণ করবো। 15 একে 15, 15 ইন্টু 1/3, সরি 15 একে 15, 15 ইন্টু 1/3 আমার আসে হচ্ছে কি 5 ইস টু 15 ইন্টু 1/5 আমার আসে হচ্ছে কি 3। সো 15 ইস টু 5 ইস টু 3, এটা হচ্ছে আমাদের রেশিও। ম্যাথটা দেখতে মনে হবে কিন্তু হাতে কলমে করা যায় না, আসলে কিন্তু হাতে কলমে করা যায়, ঠিক আছে। মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসতে পারে। তো দেখো কি করলাম আমরা, প্রথমত রিলেশনটা বের করলাম, এর মধ্যে সম্পর্কটা কি, মানে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি পেলাম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা রেশিওটা বসালাম, অনুপাতটা বসালাম, বসানোর পরে কি করলাম, আগে আমরা এটাকে সিম্পলিফাই করলাম, তো 1 ইস টু 1/3 ইস টু 1/5। এরপরে কি করলাম, দেখো তিনটার হরকে গুণ করে দিলাম, পেলাম 15। এরপর 15কে 3টা দ্বারা গুণ করে দিলাম, আমরা পেয়ে গেলাম এটা রেশিও 15 ইস টু 5 ইস টু 3, 15 ইস টু 5 ইস টু 3। তো দেখো আমাদের অ্যান্সার কি হবে, 15 ইস টু 5 ইস টু 3, ঠিক আছে। এরপর দেখো যে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, ধরো কণাটা আগাচ্ছে এদিকে, স্ট্রেট লাইন নিয়ে এদিকে কণা আগাচ্ছে, ঠিক আছে। আচ্ছা হোয়াটএভার, এর সাথে যদি ধরো কোনো কণা এইভাবে আগাচ্ছে, খেয়াল করো ওর ডিরেকশনটা এদিকে, কিন্তু কম্পন কোন দিকে হচ্ছে, কম্পন কোন দিকে হচ্ছে দেখো এদিকে, ঠিক আছে, এদিকে কম্পন হচ্ছে, দেখো আগাচ্ছে এদিকে, কম্পন হচ্ছে এদিকে। তো চিন্তা করো আগাচ্ছে এদিকে, কম্পন হচ্ছে এই প্লেন বরাবর, ঠিক আছে, এই প্লেন বরাবর কম্পন কিন্তু হচ্ছে, দিয়ে কি কম্পন হচ্ছে কিন্তু এই প্লেন বরাবর। তো ওর অগ্রসর হওয়ার যে দিকটা, অগ্রসর হওয়ার দিকটা তার সাথে কম্পনের সাথে কত ডিগ্রি, 90 ডিগ্রি, বা সমকোণে আছে না, এটা সমকোণে আছে না, তো এটা সমকোণে আছে। তার মানে কি এটা কোন তরঙ্গ, এটা আমরা জানি আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। তো দেখো এটা হচ্ছে আর তরঙ্গ। নেক্সট দেখো যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো কম্পনের দিকের সাথে সমান্তরাল অগ্রসর হয়। আচ্ছা এটা কিন্তু চিন্তা করো, আমরা দেখছিলাম একটু আগে কণার অগ্রসর হচ্ছে এদিকে, কম্পনটা কিন্তু এদিকে,
ঠিক আছে, অগ্রসর হচ্ছে এদিকে, কম্পনটাও এদিকে, একদম সমান্তরালে আছে। তার মানে এটা কি হবে আমাদের, এটা হবে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো স্থির তো হবে না, আরো হবে না, দ্বিঘল। তোমরা জেনে গেলাম যে অনুদৈর্ঘ্য আরেকটা বাংলা করছে দ্বিঘল। আমি জানি না যে এত বাংলা কেন করে, ইংলিশ কিন্তু ঝামেলা নেই, ইংলিশে দুইটা আছে, ট্রান্সভার্স ওয়েভ, লঙ্গিচুডিনাল ওয়েভ। ঠিক আছে, এটাকে বলে লঙ্গিচুডিনাল ওয়েভ, লঙ্গিচুডিনাল ওয়েভ। এখানে কেন যে এটাকে অনুদৈর্ঘ্য করছে একটা, লাম্বিক করছে একটা, দ্বিঘল করছে একটা, কেন করছে আমি জানি না, যেহেতু তোমাদের অপশনে দিছে করে নিও। আচ্ছা, নেক্সটে আসো যে আর তরঙ্গ চেনা যাবে নিচের কোন বৈশিষ্ট্য দ্বারা। তো দেখো, যারা হচ্ছে এই ধরো সমকোণে চলে, ঠিক আছে, এদেরকে তুমি সমাবর্তন করতে পারবা, পড়ছো না সমাবর্তন, প্লেন পোলারাইজ লাইট। ধরো সহজে বুঝাই, ধরো একটা লাইট যদি আঁকি, ধরো এভাবে যাচ্ছে, ঠিক আছে, তো এটা ধরো এভাবে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। এখন তুমি একে একটা প্রিজমের মধ্যে পাস করাইলা, পাস করানোর পরে দেখলা এটা ডিরেকশন এই অ্যাঙ্গেলে হয়ে গেছে। ঠিক আছে, মানে এই প্লেনে যাচ্ছিল, এটা ধরো প্রিজম, তোমরা পড়ছো কেমিস্ট্রিতে বা অন্য চ্যাপ্টারে দেখছো, প্রিজম, প্রিজম দ্বারা পাস করলে কি হবে, প্লেন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, একে বলে সমাবর্তন। ধরো ডিফারেন্ট ধরনের প্লেনের লাইট ছিল, এদিকে ছিল, এই প্লেন একটা ছিল, ধরো এই প্লেনের লাইট ছিল, ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, অন্য কালার দিই, তাহলে মনে হয় সুন্দরভাবে বুঝতে পারবা। ঠিক আছে, ডিফারেন্ট প্লেন, একটা এদিকে দিকে যাচ্ছে, একটা এই দিকে দিকে যাচ্ছে। ঠিক আছে, চিন্তা করো, একটা এই দিকে দিকে যাচ্ছে আর একটা এই সাইড দিয়ে যাচ্ছে, এভাবে যাচ্ছে। তুমি প্রিজম দ্বারা পাস করার পর দেখলে যে এটার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, বুঝছো, চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে না, এটাকে বলে সমাবর্তন। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট লাইটের অ্যাঙ্গেল ছিল, সমাবর্তন নিয়ে আসছে, একটা প্লেনে নিয়ে আসছে। আগে একটা ছিল এই দিকে, একটা ছিল এই দিকে, এখন দুইটাকে ধরো এইদিকে নিয়ে আসছে, একে বলে সমাবর্তন। তো এই যে মানে প্লেনটাকে চেঞ্জ করে দেওয়া, লাইটের প্লেন চেঞ্জ করাকে বলে সমাবর্তন। চিন্তা করে লাইটটা হয়ে যাচ্ছিল, এবার বাঁকা করে দিচ্ছে, বাঁকা করে দিচ্ছে। এই সমাবর্তনটা কোন ক্ষেত্রে হবে, শুধুমাত্র আর তরঙ্গের ক্ষেত্রে কিন্তু হবে। ঠিক আছে, এই সমাবর্তনটা শুধুমাত্র আর তরঙ্গে হবে, লাম্বিক তরঙ্গে কিন্তু সমাবর্তন হওয়ার কোনো চান্স নেই, কারণ এটা আগাচ্ছে স্ট্রেট ওয়েতে, এটার কোনো মানে এই সাইডের কম্পোনেন্ট নাই, যাচ্ছে সোজা। ঠিক আছে, লাম্বিক লম্ব বরাবর যাচ্ছে। আচ্ছা, তো আমাদের আর তরঙ্গ চেনার ওয়ে হচ্ছে সমাবর্তন, আর তরঙ্গে সমাবর্তন হবে, লাম্বিক এটা হবে না। দেখো এখানে যান্ত্রিক তরঙ্গ শুধু একটাই আছে, শব্দ তরঙ্গ। বাকি তিনটা লিখে দিচ্ছি, বাকি তিনটা কিন্তু আমাদের যান্ত্রিক না। এখানে বাকি তিনটা কি, ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বাকি তিনটা কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, জাস্ট এটাই হচ্ছে আমাদের একমাত্র শব্দটা এখন যান্ত্রিক তরঙ্গ এখানে। নেক্সট আসো যে 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যে তরঙ্গ বেগ এত হলে কম্পাঙ্ক কত। আমরা একটা ফর্মুলা মুখস্থ করে ফেলছি অলরেডি, আমি জানি যে v is equals to f lambda। আচ্ছা, শুরুতে কয়েকবার করে বলা হয়েছে, তো এখান থেকে আমরা কি পাই, আমরা চাইছে কম্পাঙ্ক চাইছে, মানে f চাইছে, f is equals to v divided by lambda। v হচ্ছে ভেলোসিটি বা তরঙ্গের বেগ। দেখো বেগ আমাকে বলে দিচ্ছে 300 মিটার পার সেকেন্ড, আর তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেখো 2 মিটার, এখান থেকে আসবে 150 বা 150 হার্টস। আমরা জানো কম্পাঙ্ক ইউনিট হচ্ছে কি হার্টস, সো 150 হার্টস। তারপর দেখো যে একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে পরিবর্তিত হয় কি।
আচ্ছা এটা মানে মাধ্যম, দেখো চিন্তা করবো, আমরা জানি যে কম্পাঙ্ক মাধ্যমের উপর নির্ভরশীল না, কম্পাঙ্ক মাধ্যমের উপর নির্ভরশীল না। এটা আমরা নিয়মিত দিয়ে করছিলাম, বুঝছো, যে বেতন কমান দেখাই অনেকে এভাবে পড়তে ভালোবাসে, মানে নিয়মিত দিয়ে আর কি। আমি তোমাদের দেখা যাচ্ছে জিনিসটা, যে এটা যেটা মনে রাখতে পারো যে বেতন কমান, বেতন কমানোর মানে কি, দেখো বেতনে হচ্ছে কি বেগ মনে রাখবে, বেগ বেগ তরঙ্গের উপর নির্ভরশীল নয়। আর কমান থেকে মনে রাখবা কম্পাঙ্ক মাধ্যমের উপর নির্ভরশীল নয়। কম্পাঙ্ক মাধ্যমের উপর নির্ভরশীল নয়। মনে রাখলাম যে বেগ তরঙ্গের উপর নির্ভরশীল নয়, কম্পাঙ্ক মাধ্যমের উপর নির্ভরশীল নয়। তো এভাবে মনে রাখতে পারো বেতন কমান, ঠিক আছে। আমরা জানি, দেখো কি বলছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে, কি পরিবর্তিত হবে। তো আমরা জানি যে কম্পাঙ্ক মাধ্যমের উপর নির্ভরশীল নয়, মানে অ্যাকচুয়ালি কম্পাঙ্ক পরিবর্তিত হবে না, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হবে। তোমরা জানো যে পানিতে একটা তরঙ্গ দৈর্ঘ্য যেটুক, ঠিক না, সেটা বায়ুতে কিন্তু এর থেকে কম। পড়ছো আলোর তরঙ্গ দৈর্ঘ্য পানিতে একটা, বায়ুতে একটা, ঠিক না। তারপরে আবার ধরো হীরার মধ্যে একটা, মাটিতে একটা। তো এই চিজ তোমরা জানো অলরেডি যে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কি হয়, তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে পরিবর্তিত হয়, কিন্তু কম্পাঙ্ক কিন্তু মাধ্যম নির্ভরশীল না। কম্পাঙ্ক মাধ্যম পরিবর্তন হলেও সেম থাকে, মানে পানিতে যে কম্পাঙ্ক থাকবে বাতাসের সেম কম্পাঙ্কই থাকবে। সেটা দেখো কম্পাঙ্ক আমার তিনটা অপশন আছে, কম্পাঙ্ক 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 বাদ, তরঙ্গ দৈর্ঘ্য ও বেগ, ঠিক আছে। এরপরে দেখো, একটি সূর্যপতাকা 2.5 মিটার দৈর্ঘ্য একটি তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করতে পারে, ওই তরঙ্গের বেগ এত হলে কম্পাঙ্ক কত হবে। সবাই জানো অলরেডি, এই ফর্মুলাটাতে অলরেডি অনেকগুলো ম্যাথ করা হয়ে গেছে। v ইকুয়ালস টু f ল্যামডা, আমাকে কি বলছে, কম্পাঙ্ক চাইছে, সো f ইকুয়ালস টু v ডিভাইডেড বাই ল্যামডা। কি পাচ্ছি দেখো, v কত আমার এখানে, ভেলোসিটি 340, আর ল্যামডা হচ্ছে 2.5, ঠিক আছে। তো এটা যদি হাতে কলমে করি আমরা, দেখো এটা হাতে কলমে করা খুবই সহজ। এইখানে খেয়াল করো, 340 তুমি যদি 2.5 দ্বারা ভাগ করো, এটা কি কখনোই 340 বেশি হবে? অবভিয়াসলি না, ভাগ করা হচ্ছে, কম হবে। তো আমার দেখো অলরেডি দুটো অপশন বাদ দেওয়া যাচ্ছে, 631 বাদ, 613 বাদ। রকেট সায়েন্স এগুলো না। অনেকে বলে ভাই ম্যাথ তো অনেক বড় আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, ভাই কি ম্যাথ দিছে, এগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায় কিনা। তো দেখো ক্যালকুলেটর ছাড়া অনেক ম্যাথই করা যায়, একটু মাথা খাটাতে হবে, ঠিক আছে। তো এখন দেখো এই ম্যাথে যদি খেয়াল করো, 340 তুমি যদি 2.5 দ্বারা ভাগ করো, এটা কখনোই 340 বেশি হবে না, এটা কমন সেন্স। তাহলে অলরেডি 340 থেকে দুইটা বড় অপশন বাদ গেল। এখন আসো, তুমি যদি 2.5 দ্বারা ভাগ করো, এটা অবভিয়াসলি মানে অর্ধেকেরও কম পড়বে, ঠিক না। 2 দ্বারা ভাগ করলে অর্ধেক পড়তো, তো 2.5 দ্বারা ভাগ করলে কি অর্ধেকেরও কম পড়বে। সেক্ষেত্রে 316 যে অপশনটা আছে, এটা কি খুব কাছাকাছি না? অর্ধেক হয়েছে, অর্ধেকও কিন্তু হয় নাই, খুবই কাছাকাছি। 316 340 খুব কাছাকাছি, মানে দেখেই বলা যায় যেটা হবে না। কালটা পাল্টে নিচ্ছি দেখো। তো তুমি দেখেই বুঝতেছো যে যেগুলো 340 বড় সেগুলো কিন্তু অলরেডি হবে না এখান থেকে, ঠিক না। আমার লাগবে 340 ছোট এবং অলমোস্ট হাফ, বলতে পারো হাফ থেকে কম।
সেক্ষেত্রে আমাদের এই বড় অপশনগুলো বাদ আর ক্লোজ অপশনটা বাদ, বাকি থাকে একটাই 136। সো এটাই হবে হচ্ছে অ্যান্সার 136। ঠিক আছে, করা যায় কিন্তু ম্যাথগুলো চিন্তা করলে। আচ্ছা আচ্ছা, নিচের কোন ভৌত প্রক্রিয়া শব্দ তরঙ্গ দ্বারা প্রদর্শিত হয় না? তুমি জানো শব্দ তরঙ্গ কি বলছিল? শব্দ তরঙ্গ একটা আর তরঙ্গ, সরি অনুদৈর্ঘ্য তরঙ্গ, লাম্বিক তরঙ্গ। ঠিক আছে, লাম্বিক তরঙ্গ। তো কি জানো যে লাম্বিক তরঙ্গে কিন্তু সমাবর্তন হয় না, সমাবর্তন শুধুমাত্র আর এ হয়, আর তরঙ্গে হয়। এবার দেখো শব্দ তরঙ্গতে সেম কোশ্চেন, বায়ুতে সমাবর্তন করা যায় না কেন? কারণ এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্যে সমাবর্তন হয় না। নিচে আছে একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে 1080 মিটার দূরত্ব অতিক্রম করে। এই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে পর্যায়কাল কত? আচ্ছা দেখো, আমার কি বলছে যে প্রথমত যে একটা 3 মিনিটে 1080 মিটার দূরত্ব অতিক্রম করে, তোমাকে এখানে কি বলে দিচ্ছে চিন্তা করো, এখানে তোমাকে বেগ বলে দিচ্ছে। তুমি জানো যে ভি সমান সমান কি হবে, এখানে বেগটা ভি ইকুয়ালস টু এস বাই টি, দূরত্ব বাই সময়, দূরত্ব কত 1080, সময় কত দেখো 3 মিনিট মানে 180 সেকেন্ড। অনেকে আবার বলবে যে ভাই কি করলেন, হাসি কিভাবে আসছে? এটা হচ্ছে বুঝছো, দুনিয়া হচ্ছে কঠিন জিনিস। ঠিক আছে, তোমাদের অনেকের কাছে মনে হয় ভাই অনেক কঠিন জিনিস কি করলেন, এটা বুঝি নাই। তা দেখো 1080 মিটার 3 মিনিট মানে 60 সেকেন্ড। ঠিক আছে, তো 3 × 60, এটা হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস বুঝছো। অনেকে আবার ডিরেক্ট লিখলে করো, ঠিক আছে, মোটো কঠিন জিনিসটা। ঠিক আছে, রকেট সায়েন্সের কিছু না, জানো। আচ্ছা, তো দেখো 1080 ডিভাইডেড বাই 180, বুঝছো। এই মানে 6-এর ঘরে নামতা করতে না কেন জানি, যারা ক্রিকেট খেলা দেখো তোমরা, তাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, যেমন তোমরা জানো ক্রিকেট খেলা যারা 20 ওভার T20 ম্যাচ দেখে, এদের সব বলটা মুখস্থ থাকে যে কত বল আছে, কয় বল লাগবে। ঠিক আছে, তো এই মানটা যদি খেয়াল করে দেখো, মানে আমি মোটামুটি ক্রিকেট খেলা দেখি, যদি বাংলাদেশের মানে টিমের খেলা বর্তমানে যে অবস্থা দেখা কমতেছে, এককালে দেখতাম ভালোই অনেক। সো এই মানটা দেখার পরে তোমার অনেকে মাথায় আসবে যে ভাই 1080 চিন্তা জানা লাগতেছে না? দেখো যারা ক্রিকেট দেখো তারা জানো যে 18 ওভারে 108 বল হয় নাকি। তুমি এখান থেকে 2টা শূন্য বাদ দিলা, লাস্টে 2টা শূন্য বাদ দিলা। ঠিক আছে, বাদ দিয়ে দেখো যে 108 ডিভাইডেড বাই 18। যারা ক্রিকেট খেলা দেখে তারা তো চট করে বলে দেয় ভাইয়া 18 নম্বর ওভারে 108 বল হয়, 1 ওভারে 6 বল, তার মানে এখানে 6 হবে। ঠিক আছে, তো এটা কিন্তু মানে বুঝতে পারে তারা সহজে, খুব সহজেই। তো দেখো 108 ডিভাইডেড বাই 18-তে 6 হয়, আমাদের বুঝতে পারতেছে যেটা টোটাল ভেলোসিটি, এটার বেগটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আমাকে কখন বেগ চাইছে, এখানে বেগ কিন্তু চাই নাই, চাইছে পর্যায়কাল। পর্যায়কালের জন্য আমাদের কি করতে হবে, আমরা জানো যে কম্পাঙ্ক সমান সমান হচ্ছে কি 1/t, ঠিক না? এই ফর্মুলা আমার আসতে হবে, এখানে আসতে হবে। তো এখানে দেখো আমাকে কি কোথাও বলছে কম্পাঙ্ক বলছে? বলে নাই, আমাকে বেগটা বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বলছে। তোমরা করবো কি দেখো, বারবার করতেছি যে ভি সমান সমান এফ ল্যামডা, তো কম্পাঙ্ক সমান সমান কি হবে ভি বাই ল্যামডা। ভি পেলাম আমরা কত 6, ল্যামডা কত এই দেখো 60 সেন্টিমিটার। রকেট সায়েন্স নাকি, যে 60 সেন্টিমিটার কত মিটার হবে 0.6, খুবই সহজ জিনিস, সবাই পারো। আচ্ছা, সো 6 ডিভাইডেড বাই 0.6, এটা খুবই সহজ, অ্যান্সার আসবে 10। ঠিক আছে, এই 10 কিন্তু আমাদের কম্পাঙ্ক, এই ভুলটা করবা না বুঝছো। এখানে সবাই একটা কমন ভুল করে এই ম্যাথে, আমি যারা দেখছি যে এই অঙ্কটা করার সময় না কেন জানি কম্পাঙ্ক পাওয়ার পরে বসায় দেয়। কম্পাঙ্ক চাইছে আমার, চাই নাই, 10 দেখে আবার দেখে অপশনের শুরুতেই 10, মনে করে অ্যান্সার হয়ে গেছে, ডিরেক্ট 10 দেখা দেয়। করবো না, আমার চাইছে কি পর্যায়কাল, তো আমার এখানে আসতে হবে এফ সমান সমান 1/t, ঠিক না? লিখি দেখো এফ সমান সমান হচ্ছে কি 1/t, সেখানে আমরা কি পাবো টি সমান সমান 1/f মানে হচ্ছে 1/10, মানে কি 0.1 সেকেন্ড। ঠিক আছে, 0.1 সেকেন্ড।
আচ্ছা, এরপর দেখো যে পি ও কিউ দুটি মাধ্যমের শব্দের বেগ 300 এবং 350। মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গের ক্ষেত্রে পার্থক্য যদি 0.1 হয়, সুর সহকার 55 কম্পনে কিউ মাধ্যমে কত দূর যাবে? দেখে শুরুতে একটু কঠিন লাগতে পারে, আমরা একটু সহজে দেখি। তো আমরা দেখো জানি কি ভি ইজ ইকুয়ালস টু এফ ইন্টু ল্যামডা, ঠিক আছে? তো বলতে পারি যে ডেল ভি সমান সমান এফ ইন্টু ডেল ল্যামডা। এখানে দেখো ডেল ভি বলতে বোঝাচ্ছে দুইটা বেগের পার্থক্য, মানে পি আর কিউ এর বেগের মধ্যে পার্থক্য। তো 350 আর 300 এই দুটোর মধ্যে পার্থক্য সবাই জানো যে 50 ইজ ইকুয়ালস টু এফ ইন্টু ডেল ল্যামডা, মানে হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য দুটোর মধ্যে পার্থক্য। তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কত? 0.1 মিলিমিটার, সো ইন্টু 0.1। এখান থেকে তুমি ফ্রিকোয়েন্সি বের করতে পারো। এফ ইজ ইকুয়ালস টু 50 ডিভাইডেড বাই 0.1, তোমার আসবে কত? 500, রাইট? তার মানে এখানে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কত? 500। আচ্ছা, এবার আসো যে কম্পনে। তো দেখো এখানে বলছে যে 500 কম্পন, মানে ফ্রিকোয়েন্সি 500। ফ্রিকোয়েন্সি 500 কথাটার মানে হচ্ছে 500 কম্পন হয় 1 সেকেন্ডে। 500 কম্পন হয় 1 সেকেন্ডে, তাহলে একটা কম্পন হয় কত সেকেন্ডে? 1/500, রাইট? তাহলে 55 কম্পন কতক্ষণে হয়? আমাকে বলছে 55 কম্পন, সো 55 কম্পন হতে লাগে 55 ডিভাইডেড বাই 500, এত সেকেন্ড লাগবে 55টা কম্পন হইতে। আচ্ছা, এবার তো ঠিক আছে, আমাকে বলছে কিউ মাধ্যমে কত দূর যাবে, ঠিক না? কিউ মাধ্যমে কত দূর যাবে। এবার দেখো কিউ মাধ্যমের জন্য দেখো যে আমাকে বেগ দিচ্ছে 350, আমাকে বলছে দূরত্ব কত দূর যাবে, এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। আমাকে বেগ বলছে কত? 350, কতক্ষণ ধরে যাচ্ছে পেলাম আমরা মাত্র? এই যে এত সেকেন্ড, 55/500 সেকেন্ড যাচ্ছে, ইন্টু 55 ডিভাইডেড বাই 500, কত আসবে দেখো? ভাগ করি, 50 দ্বারা ভাগ করে আসো, এখানে আসবে 7, এখানে আসবে তোমার 10, ঠিক আছে? এরপরে 5 দিয়ে ভাগ করলে এখানে আসবে 2, এখানে আসবে 11। তার মানে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি হচ্ছে 11 ইন্টু 7 মানে 77 ডিভাইডেড বাই 2, রাইট? অবশ্যই 2, 77 ডিভাইডেড বাই 2, এখান থেকে আমাদের পাবো হচ্ছে 38.5। অনেক বলতে পারো ভাই আপনি কি মুখস্থ করছেন, 77/2 কিভাবে বুঝলেন? ভালো করে খেয়াল করো, 77/2 77 হবে? হবে না। 60 হবে? হবে না। 30.5 তো হবে না, কারণ তুমি জানো 30 দুগুণে 60, এর দুগুণে 61, এটাও হবে না। বাকি থাকে আমাদের 38.5, সেটাই অ্যান্সার। তো তুমি যদি ক্লোজ চলে যেতে পারো, ঠিক আছে, অ্যান্সারে যদি তুমি এত ক্লোজ চলে যেতে পারো যে তুমি 77/2 পর্যন্ত আসতে পারছো, তখন তুমি কিন্তু বাকি জিনিসগুলো অপশন দেখেই বুঝে ফেলবা যে অ্যান্সারটা কি হবে, ঠিক আছে? এটা কিন্তু সবসময় এমন না যে ক্যালকুলেটর লাগবে, হাতে কলমে মুখস্থ করতে হবে, এমন কিন্তু না। তুমি কিন্তু অপশন দেখে বুঝতে পারবা। আমাদের মেইন কাজ হচ্ছে ক্লোজ যাওয়া, অ্যান্সারের কাছাকাছি যাওয়া। মনে করছে ম্যাথটা কমপ্লেক্স থাকতে পারে, আমি আবার একটু বুঝে দিচ্ছি সেখানে কি করছি আমরা। আমাকে বলছে পি ও কিউ দুইটার বেগের পার্থক্য এত, কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে এত। তো আমি এখান থেকে বললাম যে ডেল ভি সমান সমান এফ ইন্টু ডেল ল্যামডা। এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা বের করে নিলাম, ঠিক আছে? কারণ কি দেখো, কারণ কম্পাঙ্ক কিন্তু এখানে সেম, সরি ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক কিন্তু এখানে সেম। ওদের বেগের পার্থক্য আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য আছে, কম্পাঙ্ক কিন্তু একই আছে, ঠিক আছে? আচ্ছা, তো এবার 500 কম্পাঙ্ক মানে 500 বার কম্পন করে হচ্ছে 1 সেকেন্ডে। ফ্রিকোয়েন্সি 1 মানে কি, কম্পাঙ্ক 500 মানে কি, 500টা কম্পন হচ্ছে, এরকম 500 কম্পন হবে, ঠিক আছে, 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডে। তো আমাকে 55 কম্পন বলছে, এখানে 55 কম্পন কত যাবে? সো 55 কম্পনের টাইমটা বের করলাম আমরা এখানে 55/500 সেকেন্ড। এরপরে সিম্পল জিনিস, টাইম যেটা বের হয়ে গেছে আমার, এস ইকুয়ালস টু ভিটি, তোমরা জানো দৈর্ঘ্য দূরত্ব সমান সমান বেগ ইন্টু সময়। তো বেগ আমাকে বলছে কিউ এর বেগ 350 ইন্টু টাইম, ঠিক আছে? কাটাকাটি করে আসলে আমাদের 38.5
মিটার। এরপর দেখো সমুদ্রে নোঙর করে একটি জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করলেন যে ঢেউয়ের শীর্ষগুলো, তো ভিজুয়ালাইজ করো তোমরা, ঠিক আছে? আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখবো। তো ক্যাপ্টেন জাহাজ নোঙর করছে, করে দাঁড়ায় আছে, ঠিক আছে? এবং সে দেখলো এইভাবে ঢেউ যাচ্ছে, নাকি ঢেউ যাচ্ছে। ঢেউয়ের শীর্ষগুলো পরস্পরের থেকে 16 মিটার দূরে, নাকি 16 মিটার দূরে। মানে কি দুইটা শীর্ষের মধ্যে দূরত্ব, মানে কি দেখো এখানে একটা গেছে আবার এখানে আসছে একটা কম্পন, তার মানে এখান থেকে বলতে পারো যে ল্যামডা সমান সমান 16, বা তরঙ্গ দৈর্ঘ্য কত 16। আচ্ছা এবার আসো যে প্রতি 2 সেকেন্ড পর পর এটি ঢেউ আসছে, আমাকে টাইম বলে দিছে, টাইম সমান সমান 2 সেকেন্ড। টাইম থাকলে আমরা কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বের করতে পারি। ফ্রিকোয়েন্সি সমান সমান 1/টাইম, মানে হচ্ছে 1/2, ফ্রিকোয়েন্সি সমান সমান 0.5। তো তুমি ফ্রিকোয়েন্সি পেয়ে গেছো, মানে এফ পেয়ে গেছো, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেছো 16 মিটার। তো বাকি কিছু থাকে না। ভি সমান সমান তোমরা জানো এফ ল্যামডা। তো ফ্রিকোয়েন্সি আমার আসছে কত 0.5, আর ল্যামডা কত দেখো এখানে 16, 0.5 × 16 8। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে 8। সাদাকালি মিলে গেছে, ঠিক আছে? সবুজটা নেই, আমাদের মনে দেখতে পারবো না, এখান থেকে দেখা যায়, সবুজটা দেখা যায়। আচ্ছা এরপর ম্যাথ দেখো, খুবই সহজ ম্যাথ, অনেকবার পড়ছো। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4, দশা পার্থক্য কত? এই কথা মাথায় ঢুকে নাও যে ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য is equals to 2π/λ into পথ পার্থক্য, ঠিক আছে? দশা পার্থক্য সমান সমান 2π/λ into পথ পার্থক্য। এখানে কি আছে আমাদের দশা পার্থক্য দেখো, চাইছে আমাকে 2π/λ into পথ পার্থক্য দেখো λ/4, λ/4, λ কাটা যায় আর 2/4 কাটা যায়, তো বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে π/2, ঠিক আছে? এটা মাথায় এখন নিয়ে নাও যে দশা পার্থক্য সমান সমান 2π/λ into পথ পার্থক্য। যারা ইংলিশ ভার্সন তোমাদের বলে দিচ্ছি, তোমরা কেন আলাদা থাকবা, তোমরা কেন অ্যাকনোলেজ হবা না। তো দেখো ইংলিশ ভার্সনের জন্য, আমি ইংলিশ ভার্সন ছিলাম, তো আমরা বলছিলাম এটা দশা পার্থক্য মানে হচ্ছে ফেজ ডিফারেন্স, ঠিক আছে? ফেজ ডিফারেন্স। বাংলা ভার্সন তোমরা অলরেডি স্কিপ করো না, এই পার্টটা জেনে রাখো, ঠিক আছে? অনেক সময় ফেজ ডিফারেন্ট বলে দিতে পারে কোয়েশ্চেনে, ইংলিশ ওয়ার্ডটা জানা ভালো, ঠিক আছে? সবকিছুর ফেজ ডিফারেন্স সমান সমান 2π/λ into পাথ ডিফারেন্স। এটা ফর্মুলা, সো ফর্মুলাটা ইংলিশ জানা, মানে ফর্মুলাগুলো ইংলিশ জানা ভালো, ঠিক আছে? তো ফেজ ডিফারেন্স সমান সমান 2π/λ into পাথ ডিফারেন্স, আমার আসতে আসছে π/2, ঠিক আছে? আচ্ছা নেক্সটে আসো। নেক্সটে দেখো অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = 0.2 sin π/500t - x। এই সমীকরণটার বেসিকটা আমি লিখে দিচ্ছি এখানে, যে y is equals to a sin omega t minus k into x। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এই ফর্মুলার সাথে তুমি যদি এটা মিলাও তো দেখতে পারবা যেখানে কিছু মান আসে, যেমন a সমান সমান তোমার এখানে আসবে 0.2, আমাদের লাগবে না এখানে, মনে হয় এ লাগবে না, তো a সমান সমান 0.2 তাহলে লিখে দিই। ওমেগা কত আছে দেখো, ওমেগা এখানে সূত্রের সাথে মিলাও, ওমেগা আছে 500, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা জানি যে ওমেগা সমান সমান 2π into f। এখান থেকে আমরা বলতে পারি যে f equals to ওমেগা ডিভাইডেড বাই 2π। ও বাইরে পাই আছে কোন, আমাদের 500 পাই হবে। দেখো মানে সোজা কথা, টি এর সাথে জাগুন থাকবে, তাই হচ্ছে ওমেগা। টি এর সাথে দেখো বাইরে পাই গুণ আছে কিন্তু, সো 500 পাই, ঠিক আছে? টি এর সাথে জাগুন থাকবে সেটা ওমেগা, সো 500 পাই।
তো ওমেগা সমান সমান দেখো ফ্রিকোয়েন্সি কি পাচ্ছি, এফ সমান সমান ওমেগা বাই 2 পাই, ওমেগা হচ্ছে কি 500 পাই ডিভাইডেড বাই 2 পাই, এখান থেকে আমাদের আসবে কত 250 হার্টজ, ট্রান্সফার হচ্ছে 250 হার্টজ। নেক্সট ম্যাথটা দেখো যে y equals to 2 sin 3140t, এখানে দেখো আবার সেম জানি y equals to a sin omega t minus kx, ঠিক আছে। তো এখানে দেখো ওমেগা কত আসে আমাদের, ওমেগা সমান সমান 2 পাই f সমান সমান 3140 or f সমান সমান কত আসে 3140 ডিভাইডেড বাই 2 পাই। এখন অনেকে বলতে পারে ভাই ক্যালকুলেটর ছাড়া মানে কি দিচ্ছেন ভাই, এটা তো ক্যালকুলেটর ছাড়া আমি জীবনও হাতে কলমে কোশ্চেন কালো মিলাতে পারবো না। দেখো এটা কিন্তু একটু চিন্তা করলেই হয়, একটু চিন্তা করলেই হয়। তোমরা এখানে যে হাল ছেড়ে দাও, বুঝছো, মনে করো যে ভাই এটা তো আর হবে না, সম্ভব না। একটু ভালো করে উপরের দিকে তাকাও, 3140 চেনা চেনা লাগে অবশ্যই। পায়ের মান তোমরা জানো 3.14 পায়ের মান 3.14, আরো আছে 1416 হাবি যাবে অনেক কিছু আছে, ইন জেনারেল আমরা বলি 3.14। খেয়াল করো 3.14 ইন্টু 1000, এটাকে কিভাবে লেখা যায় তুই দেখো তো, একটু বড় করে লিখি। খেয়াল করো তো 3.14 ইন্টু 1000 দিলে কি আমরা 3140 পাই কিনা, পাই? খেয়াল করছো 3140 কিভাবে পাই, 3.14 ইন্টু 1000। আচ্ছা ডিভাইডেড বাই কি আছে আমাদের, ডিভাইডেড বাই ছিল 2 পাই। 3.14 কে আমরা বলতে পারি পাই, মানে 1000 পাই ডিভাইডেড বাই হচ্ছে কি 2 পাই, পাই পাই কাটা 1000 বাই 2 সমান সমান হচ্ছে 500। আমাদের অ্যান্সার হচ্ছে 500 হার্টজ। দুটি একই প্রকার তরঙ্গের একটিকে সাইন অপরটিকে কোসাইন দ্বারা প্রকাশ করে দশা পার্থক্য কত হবে? তো দেখো আমরা জানি যে সাইন থিটা বাই থিটা প্লাস পাই বাই 2 সমান সমান কস থিটা, ঠিক না? তো এদের মধ্যে দেখো একটা সাইন একটা কস হলে যেমন দশা পার্থক্য কত আছে আমাদের, পাই বাই 2 অ্যাকচুয়ালি। তো অ্যান্সার হচ্ছে পাই বাই 2। ম্যাথমেটিক্স সবাই কম বেশি করতো। দেখো তোমরা জানো, একটু আগে দেখাইছি যে দশা পার্থক্য সমান সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য আমাকে কি চাইছে দেখো, আমাকে চাইছে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, মানে আমাকে ল্যামডা চাইছে, এখানে কোনো পথ পার্থক্য বলে দশা পার্থক্য বলে নেই। দেখো ল্যামডা সমান সমান কি হবে, ল্যামডা সমান সমান হবে পথ পার্থক্য ডিভাইডেড বাই দশা পার্থক্য, ঠিক আছে, এটা পড়ে যাবে ইন্টু 2 পাই। সো পথ পার্থক্য আমার কত বলতে দেখো 0.325, দশা পার্থক্য বলছে 3.14 মানে পাই, লিখি 3.14 ইন্টু 2 পাই, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাচ্ছি 0.325 ডিভাইডেড বাই পাই ইন্টু 2 পাই। এখান থেকে বলা যায় 0.325 ইন্টু 2, এখান থেকে বলা যায় দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 0.025 ইন্টু 0.0 মানে 50, তার মানে আমার আসবে কত 0.65, ঠিক আছে। দেখো 0.65 মিটার। অনেকে বুঝছো এরকম ম্যাথ করবে, অনেক দূর পর্যন্ত আসবে, লেখার পর্যন্ত আসবে, এসে অপশনে দেখবে শুরুতে 0.65 দাগায় দিবে। কি সমস্যা কথা এখানে দেখবা, একটা সেন্টিমিটার একটা মিটার, এই ভুল যদি কখনো করছো, এই ভুল করলে তুমি মানে রিগ্রেট করতে করতে মরে যাবা, ঠিক আছে। তখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি এরকম ভুল হয়, তুমি কষ্ট করে একটা বড় সড়ো ম্যাথ বুঝছো, বুঝে ম্যাথটা সলভ করছো, অ্যান্সারও বের করছো, কিন্তু কোশ্চেন খেয়াল করো নি, অপশন দাগানোর সময় অ্যান্সার পেয়েছো 0.65, অপশন বি দেখছো 0.65 দাগাই দিছো,
সেন্টিমিটার নাকি মিটার খেয়াল করো নাই। এই একটা ভুল বলো না যে একটি ভুল সারা জীবনের কান্না, এরকম অবস্থা হবে, বুঝছো? খুবই রিগ্রেটফুল, ঠিক আছে? তুমি আমাকে পারো, বাট স্টিল তুমি খেয়াল না করার কারণে ভুল করছো। তো এই ধরনের যাতে ভুল না হয় খেয়াল রাখবা, ঠিক আছে? মানে তুমি রিগ্রেট করতে করতে মারা যাবে, ঠিক আছে? এত মানে রিগ্রেট হবে এটার জন্য। আচ্ছা, সো দেখো আমরা অবভিয়াসলি কি করবো, ইউনিট খেয়াল রাখবো, একক অলওয়েজ খেয়াল রাখতে হবে। সেন্টিমিটার বলছে, মিটার বলছে, তো এখানে দেখো আমার ছিল কি মিটার ছিল, তো অবভিয়াসলি আমাদের তরঙ্গ মিটারই আসবে। সো 0.65 মিটার। পরের ম্যাসেজ আসছে, আমরা বড় একটা ম্যাসেজ আছে, আমরা শর্টকাটটা শিখবো, যেহেতু অ্যাডমিশন টেস্টে টাইম কম, এমসিকিউ তো আসলে শর্টকাট শিখলেই হয়। শর্টকাট দেখা দিচ্ছি আমি তোমাদের, সেটা হচ্ছে এই যে দেখো 10x - 20t, 10x - 20t, এটাকে তুমি 0 ধরবা, ইকুয়ালস টু 0 দিবা, ঠিক আছে? যেটা বেগ চাইছে আমার। সো বেগ মানে কি, দেখো বেগ মানে কি দূরত্ব বাই সময়, x হচ্ছে দূরত্ব, t হচ্ছে সময়। সো তোমাকে তো লিখে দেয়, অনেকে বলবো হ্যাঁ কিভাবে আনছেন। সো দেখো বেগ সমান সমান দূরত্ব বাই সময়, তোমাকে এখানে কি করতে হবে, দূরত্ব বাই সময় আনতে হবে, মানে x/t তে আসতে হবে এখান থেকে, ঠিক না? অবশ্য আমরা দেখি 10x = 20t, এখান থেকে পাচ্ছি আমরা। তো x/t সমান সমান 20/10, যার মান হচ্ছে কি 2। তো এটার বেগ কত হবে, 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা আমরা দেখি যে y = জানি যে বাবার করে লিখতেছি a sin ωt - k × x। আচ্ছা, তো এখানে খেয়াল করলে তুমি দেখবা যে এর মানটা হচ্ছে 100, যেটা দেখছো, ωt kx, আমাদের এগুলো মানে ওমেগা এখানে লাগবে না, ঠিক আছে? মানটা আসা দেওয়া, বাট এখানে কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে লাগবে না, এই ম্যাথে আমাদের লাগবে কে এর মানটা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো কে যদি আমরা দেখি 0.15 × 2π, খেয়াল করো 2π কিন্তু এখানে গুণাবস্থায় আসছে, ঠিক আছে? বলতে পারো যে k = 0.15 × 2π। আচ্ছা, তো আবার কি বললাম আমরা, এটার কে দশা আমরা জানি যে কে সমান সমান 2π / ল্যামডা। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ল্যামডার মান, যে ল্যামডা সমান সমান 2π / k, কে এর মান দেখো 0.15 × 2π, মানটা এখানে বসা দিলে কিন্তু ম্যাথটা হয়ে যাচ্ছে 2π / 0.15 × 2π, 2π কাটা থাকে 1/0.15। তো 1/0.15 কি লিখতে পারি আমরা, দেখো 1/0.15 কে আমরা লিখতে পারি 1/0.15 কে আমরা লিখতে পারি 1/15 / 100। উল্টে দাও, 100 / 15, 20 দ্বারা কাটাকাটি যায়, দেখো সরি 5 দ্বারা কাটাকাটি যায়, 5 × 20 = 100, 3 × 5 = 15, তার মানে 20/3। তো 20/3 কত হবে আমাদের, দেখো 3 × 6 = 18, ঠিক আছে? তো 6.67 মিটার। আচ্ছা, পরবার দেখো দুটি স্পন্দনরত কণার সমীকরণ যথাক্রমে a sin ωt ও x = a cos ωt হলে এদের মধ্যে দশা পার্থক্য কত হবে? দেখো আমরা জানি যে cos ωt = sin ωt + π/2। এদের মধ্যে দশা পার্থক্য দেখো ωt আর ωt + π/2, মানে এদের মধ্যে দশা পার্থক্য হচ্ছে π/2, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তরঙ্গ দুটি পথ পার্থক্য x, দশা পার্থক্য ডেল্টা হলে সম্পর্ক কি? তোমরা জানো দশা পার্থক্য সমান সমান 2π / ল্যামডা, এটা অনেকবার করছে ভাই, লিখবো না, এটা দেখে নিও, একটু আগেও কয়েকবার লেখা হয়েছে এটা। তো দশা পার্থক্য সমান সমান 2π / ল্যামডা × পথ পার্থক্য x, এটা হচ্ছে আমাদের সম্পর্ক। তো এখানে সবগুলো x এ নিয়ে গেছে, তো আমরা এখান থেকে বলতে পারি যে x সমান সমান ল্যামডা ডেল্টা / 2π, x সমান সমান ল্যামডা × ডেল্টা / 2π, ক নাম্বার টেন্সর এখানে। এরপর দেখো দুটি সদৃশ তরঙ্গ পরস্পরের উপর প্রতিফলিত হয়, তখন লব্ধি তরঙ্গের বেগ কত হয়?
পরস্পরের উপর পরিপাতিত হলে সেটা তখন স্থির তরঙ্গ হয়ে যায়। স্থির তরঙ্গ হয়ে গেলে তখন সেটার বেগ হয়ে যায় 0। ঠিক আছে, যদি পরিপাতিত হয় তখন সেটা স্থির তরঙ্গ হয়ে যায়, আর স্থির তরঙ্গের বেগ 0 আমরা জানি। নেক্সট আসো, দুটি তরঙ্গের নিস্পন্দ বিন্দুতে কণার বেগ কত? সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু আমরা যদি দেখি, আচ্ছা ধরো আমাদের তো এখানে এভাবে ধরো একটা বেগ যাচ্ছে, এইখানে সুস্পন্দ বিন্দু কোনটা কোনটা? এইগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু, ঠিক আছে। এরপরে এগুলো সেখানে নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, ঠিক আছে। তো নিস্পন্দ বিন্দুতে আমি যদি লিখে দেই, লাল গুলো হচ্ছে নিস্পন্দ, আর এখানে সাদা গুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু। আচ্ছা, তো কি বলতে দেখো যে নিস্পন্দ বিন্দু কণার বেগ, নিস্পন্দ বিন্দুতে কণার সবগুলো বেগই 0, ঠিক আছে, সাদা। আচ্ছা, নিস্পন্দ বিন্দুতে সবগুলোর কণার বেগ 0। নেক্সট দেখো যে কোন স্থির তরঙ্গে পরস্পর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 0.75 সেন্টিমিটার, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা খেয়াল করো, আমি আবার একটু দেখি এখানে। আচ্ছা, তো আমাকে কি বলছে, নাও পরপর দুটি নিস্পন্দ বিন্দু, খেয়াল করো, পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মাঝে দূরত্ব, এটা সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, ঠিক আছে। তো পরপর দুটি নিস্পন্দ, এই একটা এই একটা, এই দুটো আমাদের ডিফারেন্স দেখো, এটা হচ্ছে কত? পাই, ঠিক না? তো আরো সহজভাবে দেখাই, এই ম্যাথটা আমরা আরো একটু সহজভাবে মনে রাখবো, যে যদি দেখো সু বা নি মানে পরপর দুটি সুস্পন্দ বিন্দু, পরপর দুটি নিস্পন্দ বিন্দু, তখন মনে রাখবো এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে λ/2। কি বলছে বুঝাই, এই একটা সুস্পন্দ বিন্দু, একটা সুস্পন্দ বিন্দু, এই দুটোর মধ্যে গ্যাপটা হচ্ছে λ/2। আবার খেয়াল করে, নিস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু, দুটোর মধ্যে গ্যাপ কি? λ/2। যারা জানো না তাদের একটু লিখে দিচ্ছি আমি এই গ্যাপগুলো। এটা হচ্ছে দেখো λ/4, এইটুক λ/4, এইটুক আবার λ/4, এইটুক। তো একটা সুস্পন্দ আরেকটা সুস্পন্দের মাঝে গ্যাপটা হচ্ছে λ/2। ক্লিয়ার? এবার নিস্পন্দ দেখো, নিস্পন্দটা দেখি, একটু হচ্ছে আমাদের λ/4, আবার একটু হচ্ছে কি λ/4। তো দুইটা নিস্পন্দ বিন্দুর মাঝে গুরুত্ব হচ্ছে λ/2, ঠিক আছে। দুটো সুস্পন্দ দুটো নিস্পন্দ, λ/2। তোমাকে যদি বলে এবার একটা সুস্পন্দ একটা নিস্পন্দ মানে সু নি, বা হচ্ছে একটা নিস্পন্দ একটা সুস্পন্দ মানে নি সু, তখন এদের মধ্যে গ্যাপটা হচ্ছে λ/4। মানে নিঃশু শুনি আমি সহজভাবে মানে পরীক্ষা হলে তাড়াতাড়ি সলভ করা যায়, এই কারণে মনে রাখতাম সু শুনি নি, দুটো সেম টাইপের হলে λ/2, ডিফারেন্ট টাইপের হলে λ/4। তো লিখে দিচ্ছি, সেম টাইপের হয় তখন এটা
আর যদি ডিফারেন্ট টাইপের হয় তখন λ/4। ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার, ভালোভাবে বুঝাইলাম। কিন্তু দেখো আমাকে বলছে দুই নিষ্পন্দর মাঝে মানে নিনি মানে λ/2, নিষ্পন্দর মাঝে গ্যাপটা বলছে আমার কত 75 সেন্টিমিটার। ঠিক আছে, সো তার মানে আমাকে বলছে যে ল্যামডা ডিভাইডেড বাই দুটি নিষ্পন্দ λ/2 সমান সমান হচ্ছে 0.75 মিটার, নাকি দেখো সেন্টিমিটার বলা ছিল কিন্তু λ/2 সমান সমান 0.75 মিটার। সেখানে আমরা বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান 0.75 ইন্টু 2 ইকুয়ালস টু 1.5 মিটার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর মানে দেখো অনেক কথা বলছে যে একটি ঘরের একটি প্রান্তে একজন বংশীবাদক একটা সুর বাজায় চলতেছে, অপর প্রান্ত থেকে প্রতিফলিত তরঙ্গ সৃষ্টি করতেছে। এত কিছু পড়া লাগবে না, তোমাকে বলতে দেখো 1 মিটার পর পর, মানে এত কাহিনী ইতিহাস বলতে সময় খাওয়ার জন্য। ঠিক আছে, তোমাকে বলছে 1 মিটার পর পর শব্দের তীব্রতা সর্বনিম্ন, এর মানে নিষ্পন্দর দূরত্ব। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে পরপর দুটি নিষ্পন্দ বিন্দু, এই দুটোর মাঝখানের গ্যাপটা হচ্ছে 1 মিটার, মানে λ/2। তোকে দেখাইছিলাম আমরা, এই দেখো যদি পরপর দুটো নিষ্পন্দ হয় নিনি সুসু বা নিনি হয় তখন কি বলছিলাম λ/2। তোমাকে বলছে λ/2 সমান সমান 1 মিটার, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান হচ্ছে 2 মিটার। ঠিক আছে, পেয়ে গেলাম 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্য। আমাকে বেগ বলছে, বাতাস শব্দের বেগ 332, চাইছে কম্পাঙ্ক, সেই আগের ফর্মুলা যে v is equals to f lambda, এখান থেকে f সমান সমান তোমরা জানো v বাই ল্যামডা, এখান থেকে ভেলোসিটি আমাকে বলছে 332, ল্যামডার মান হচ্ছে 2, 332/2 ভাগ করলে এখানে একটা মানে হতে পারবে জীবনে। অপশনগুলো দেখছে কি দিছে বুঝছো, মানে অনেক সময় এরকম থাকে, তুমি আমাকে কোশ্চেন বানাতে যাও দেখবো যে এমন এমন অপশন দিছি তো হচ্ছে তুমি কাছাকাছি অ্যান্সার, মানে তুমি বুঝতে পারবে না কি অ্যান্সার হবে। কিন্তু বই দেখো কি করছে 332 2 দ্বারা ভাগ করতেছে, কোনো মান কি 332 বেশি হবে জীবনও হবে না, তার মানে এটা বাদ, এটা বাদ, কোনো মানে এটার মান কি হলো 332 সমান হতে পারে না, সমান হতে পারে না, কারণ দুই দ্বারা ভাগ করছে, এর থেকে কমই তো হবে কিছু নাকি। তো অ্যান্সার দেখো এর থেকে কম আমাদের একটা অপশনই আছে 166 হার্টজ, এটাই অ্যান্সার। সেটা হচ্ছে কি 166 হার্টজ। নেক্সট আসো একটি স্থির তরঙ্গ সৃষ্টিকারী তরঙ্গগুলোর বিস্তার যদি a হয়, সুস্পন্দ বস্তুগুলোর বিস্তার কত হবে? তো এটা হচ্ছে +-2a। ঠিক আছে, বিস্তার যদি a হয় সুস্পন্দ বিন্দুগুলোর বিস্তার হবে +-2a, মানে উপরের দিকে 2a নিচের দিকে 2a, যে কোনো কিছু হতে পারে। দুটি স্থির তরঙ্গের পরস্পর নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ওই যে বলছি নিনি, পরপর দুটি নিষ্পন্দ মানে নিনি, তো বলছিলাম নিনি মানে λ/2। পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব 50 সেন্টিমিটার, তরঙ্গ দৈর্ঘ্য কত? সো জানো পরপর দুটি নিষ্পন্দ মানে λ/2 সমান সমান হচ্ছে গিয়ে 50 সেন্টিমিটার, এর মানে ল্যামডা সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। একটি সুস্পন্দ এবং একটি সন্নিহিত নিষ্পন্দ বিন্দুর মধ্যে ব্যবধান, এই কথা মানে কি? এই কথা মানে হচ্ছে একটা সুস্পন্দ এবং তারপরে নিষ্পন্দ বিন্দু মানে শূনি, মানে তোমরা জানো যে λ/4। পরবর্তী কি বলছে যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গের বিস্তার a এবং a/2 যদি 180 ডিগ্রি, দেখো তোমাকে যদি বলে দশা পার্থক্য 180 ডিগ্রি, তোমার যখন রেজাল্ট এটা কি করতে হবে, এটা অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট বের করতে হবে। যখন তোমাকে বিস্তার বের করতে বলবে তুমি অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট বের করবে, দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বের করতে হবে বা লব্ধি বের করতে হবে। ঠিক আছে, তোমরা কি জানো যদি কোনো ভেক্টর দুইটা 180 ডিগ্রি কোণে থাকে তার মানে কি আমরা লব্ধি করি বিয়োগ করি, আর যদি 0 ডিগ্রি থাকে 0 ডিগ্রি যদি হয় দশা পার্থক্য, তো লিখে দিচ্ছি, জানো এটা যদি ভেক্টর থেকে দশা পার্থক্য যদি 0 হয়, দশা পার্থক্য যদি 0 ডিগ্রি হয়
তখন আমরা কি করতাম, যোগ করতাম, যোগ করলে লব্ধি পেয়ে যেতাম, ঠিক না? আবার দশা পার্থক্য যদি 180 ডিগ্রি হয় তখন আমরা বিয়োগ করলে লব্ধি পাবো, ঠিক আছে? আমরা সবাই কম বেশি কিন্তু জানি, রাইট? খেয়াল করো, আমাকে বলছে 180 ডিগ্রি, মানে এখানে বিয়োগ করতে হবে, তার মানে কি বেসিক্যালি a মাইনাস a/2 হবে, তার মানে অ্যান্সার k/2 হবে। মানে এখান থেকে বলা যায় যে 0.5a, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে আমাদের, বি নাম্বার 0.5a। পরেরটা দেখো যে স্থির তরঙ্গের পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব হচ্ছে 1 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, পরপর দুটি নিষ্পন্দ বিন্দু মানে ঠিক বলছিলাম যে নি, তো পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মাঝখানের গ্যাপটা আমি বলছি λ/2, ঠিক আছে? এর দূরত্ব হচ্ছে 1 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, মানে ল্যামডা সমান সমান কত? λ/2 সমান সমান হচ্ছে কি 1, সো ল্যামডা সমান সমান 2 মিটার, তার মানে 200 সেন্টিমিটার। সহজ ম্যাথ। নেক্সট আসো যে পাই/2 দশা পার্থক্য দুটি সাদৃশ্য অগ্রগামী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে, প্রত্যেকটির বিস্তার যদি ym হয় তাহলে লব্ধি কত হবে, বা তরঙ্গের লব্ধি বিস্তার কত হবে? দেখো আমাকে বলছে পাই/2, তো আমরা জানো লব্ধি করলে কি করতো, আমরা ym এই ভেক্টর আর এই ভেক্টর যে লব্ধি করি তখন কি আসতো আমাদের, √ym² প্লাস ym² প্লাস 2 ইন্টু ym cos π/2 নাকি, মানে cos আলফা, যেটা cos আলফা মান দেখো π/2। তো cos 90 তোমরা জানো যে cos 90 এর মান হচ্ছে 0, ঠিক আছে? 0 হয়ে যাবে। তোমরা জানো যে কি হবে, ym² প্লাস ym² প্লাস 2, আচ্ছা 2 লিখলাম না, প্লাস 0, cos 90 এর মান 0 সবাই জানো। এখান থেকে আমরা পাচ্ছি যে √2 ইন্টু ym², সেখান থেকে আসবে কত, এই y² রুট দিলে y থাকবে, মানে √2 ইন্টু ym, ঠিক আছে? তো দেখো আমাদের √2 ইন্টু ym, ক নাম্বারটা হচ্ছে এখানে অ্যান্সার। তো যখন লব্ধি করবা, ঠিক আছে, বিস্তারের ম্যাথ যোগ বিয়োগ করতে বললে তোমরা লব্ধি বের করবে, তাহলেই হয়ে যাবে। এখানে আমরা যেহেতু সংজ্ঞাটা চলে আসছে, তাহলে একই সাথে আমরা এখান থেকে এককটা শিখে ফেলি। আমাকে বলছে যে পরিমাণ শক্তি, শক্তির একক তোমরা জানো জুল, মানে আমরা এখানে তীব্রতার একক সংজ্ঞা দিয়ে শিখে ফেলবো, যেহেতু আসছে একবারে, ঠিক আছে? আলাদা করে বললাম। দেখো, তো যে পরিমাণ শক্তি মানে জুল। আচ্ছা, জুলের পরে দেখো কি আসে, প্রতি একক ক্ষেত্রফলে, মানে জুল পার মিটার স্কয়ার, প্রতি সেকেন্ডে, পার সেকেন্ড, জুল পার মিটার স্কয়ার পার সেকেন্ড, ঠিক আছে? তো দেখো জুল পার মিটার বা জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড বলতে আমরা কি জানি, যে জুল পার সেকেন্ড মানে হচ্ছে কি ওয়াট, তোমার কাজের যে এককটা, ঠিক আছে? জুল পার সেকেন্ড মানে আমরা জানি কি কাজের একক বা ওয়াট। তো এখান থেকে বলা যায় তীব্রতার আরেকটা একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি হলো একক, কি বলা যায়, ওয়াট পার মিটার স্কয়ার। নেক্সটে আসো যে শব্দের তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক কোনটি? আচ্ছা, তো আমরা দেখো আমরা জানি যে আই তীব্রতা ইজ প্রপোর্শনাল টু 2 পাই a² f² রো ইন্টু ভি, ঠিক আছে? এখানে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার, ঠিক আছে? 2 পাই a² f² রো ভি, এই হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার। লিখে দিচ্ছি ফর অ্যামপ্লিটিউড বা বিস্তার। এফ তোমরা জানো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, রো হচ্ছে ঘনত্ব, আর ভি হচ্ছে ভেলোসিটি বা বেগ। তো এগুলো তোমরা আশা করি জানো। সো তা লিখে দিই তোমাদের একসাথে, সূত্র তোমরা মোটামুটি পড়ো, বাট স্টিল এফ ফর ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, রো, রো তো হচ্ছে ঘনত্ব, ভি তো হচ্ছে কি ভেলোসিটি বা বেগ, ঠিক আছে?
তো এটা হচ্ছে মোটামুটি ফর্মুলাটার ডেরিভেশন। সো এখান থেকে দেখতে পাচ্ছ যে আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। ঠিক আছে, উৎস থেকে দূরত্বের সাথে শব্দের তীব্রতা। আচ্ছা, এটা এটা হচ্ছে আই ইজ প্রপোর্শনাল টু রো বাই 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এই ফর্মুলাটা জানতে হবে তোমাদের। এখান থেকে দেখো যে আর, তো আর এর সাথে দেখো কি সম্পর্ক, যে রেডিয়াস বা তোমার ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সো আই ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি অ্যান্সার, রাইট। নেক্সট আসো। আচ্ছা দেখো, 1000 হার্টজ কম্পাঙ্কের কোন শব্দের শ্রুতির প্রারম্ভ সীমার তীব্রতা কত? আমরা জানি যে শ্রুতির প্রারম্ভ সীমা হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এটার মানটা তোমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, কোনো শব্দের তীব্রতা লেভেল যদি 1 ডেসিবেল হয়, তখন শব্দের তার তীব্রতা প্রমাণ তীব্রতার কত গুণ হবে? এটা আমরা জানি যে তীব্রতা যদি আমরা মাপতে চাই, তুমি একটা ফর্মুলা জানো যে তীব্রতা, এখান থেকে জানো যে 10 লগ, যদি তোমার এটা হচ্ছে প্রমাণটার জন্য, প্রমাণ তীব্রতা মাপার জন্য। ঠিক আছে, আই নট উপরে হচ্ছে কি আই, এই আইটা হচ্ছে তুমি যেটা মাপবা, যেটা মাপবো, আর এই আই নটটা হচ্ছে প্রমাণ তীব্রতা। ঠিক আছে, ফাইন। তো এবার আসো, এখান থেকে দেখো কি লেখা যায়। এখান থেকে দেখো লেখা যায় যে তীব্রতা, দেখো তীব্রতা আমাকে বলছে কত, 1 ডেসিবেল, 1 ডেসিবেল। তার মানে তুমি বলতে পারো যে 1 ইজ ইকুয়ালস টু 10 লগ আই বাই আই নট। এখান থেকে তুমি বলতে পারো যে লগ আই ডিভাইডেড বাই আই নট ইজ ইকুয়ালস টু 1/10। ঠিক আছে, তো নেক্সট আসে, আমরা যদি লগটাই তুলতে চাই, তখন কি করতে হবে? তোমরা জানো যে 10 টু দি পাওয়ার ইকুয়াল লগ আসবে। সো লগটাকে যদি পাশে নিয়ে যাই, দেখো, সো আমি করবো হচ্ছে আই ডিভাইডেড বাই আই নট, যেটা আমাকে বলছে যে কত গুণ হবে, তার তীব্রতা প্রমাণ তীব্রতার কত গুণ হবে। সো তার তীব্রতা মানে যেটা মাপবো, সেটা প্রমাণ তীব্রতার যেটা আই নট, তার কত গুণ হবে বের করতেছি আমরা। সো আমি যদি এখান থেকে লগটা সরাই দিই, তো বোথ সাইডে কি হবে, 10 টু দি পাওয়ার 1/10। ঠিক আছে, আই বাই আই নট ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 1/10। আচ্ছা, তো এখান থেকে কি বলা যায় যে ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 0.1। অনুনাদ হবে যখন কোনো বস্তু নিজস্ব কম্পাঙ্ক তার উপর আরোপিত পর্যাবৃত্ত কম্পাঙ্কের, তুমি জানো এটা, যে এটা হবে সমান হবে। ঠিক আছে, তো ইংলিশে লিখে দিচ্ছি, অনুনাদ বা রেজোন্যান্স সমান হবে। এরপর দেখো, শব্দের তীব্রতা লেভেল মাপার একক হচ্ছে, এখানে অনেকে এটা ভুল করে যে তীব্রতা মনে করে, তোমাকে তীব্রতা বলে নাই, তীব্রতা লেভেল বলছে। তো লেভেল মাপার একক হচ্ছে ডেসিবেল। যদি তোমাকে বলতো তীব্রতা, তখন তুমি বলতে পারতা যে ভাই ওয়াট পার মিটার স্কয়ার, একটু আগে আপনি দেখাইছেন আমাদের। যদি বল তীব্রতা লেভেল মানে কম্পারিজন, তখন কি ডেসিবেল। ঠিক আছে, শব্দের তীব্রতা একক কোনটি? এটা হচ্ছে তোমার তীব্রতা একক চাইছে। তীব্রতার একক তোমরা একটা দিয়েছিলা যে ওয়াট পার মিটার স্কয়ার, তো বলছি। এখান থেকে কি আসে, ওয়াট মানে কি, ওয়াট মানে জুল পার সেকেন্ড। জানো যে 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তির খরচ হয়, মানে পাওয়ার, অ্যাকচুয়ালি পাওয়ারের এককটা হচ্ছে ওয়াট। আচ্ছা, তো জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার, এটা এখানে ডিরেক্টলি কিন্তু একদম লেখা নাই, বাট এই যে এটা জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা কোন তীব্রতা লেভেলকে কানের শ্রুতির শুরু বলে? এটা আমরা একটু বের করি। দেখো আমরা যদি দেখি,
এটাকে দেখলাম যে লগ আই ডিভাইডেড বাই আই নট, 10 লগ আই ডিভাইডেড বাই আই নট, মানে তীব্রতা লেভেল মাপার যে ফর্মুলাটা ছিল। এখানে আমি যদি দেখি শ্রুতি শুরুর লেভেল, তো এটার আমি বলছিলাম যেটা মাপবো সেটা নিচে, যেটা উপরে আর কি, প্রমাণ তীব্রতাটা থাকবে নিচে, মানে 10⁻⁻12 প্রমাণটা নিচে আর মাপবোটাও উপরে। একদম শুরু হয় 10⁻12 থেকে সাউন্ড মানে শোনা শুরু হয়, ঠিক আছে। তো কানে শোনা শুরু হয় 10⁻12 থেকে, সো 10⁻12 ডিভাইড বাই 10⁻12, তার থেকে আমরা পাচ্ছি যে 10 লগ 1। আর লগ 1 এর মানে আমরা সবাই জানি যে লগ 1 মানে হচ্ছে 0, সেক্ষেত্রে আছে 10 × 0 0 ডেসিবেল হবে এটা। শব্দের তীব্রতা পরিমাপের একক তোমরা দেখছো ওয়াট পার মিটার স্কোয়ার, এটা কয়েকবারই করানো হয়েছে। শব্দের তীব্রতা ফর্মুলা লিখছিলাম, আবারও লিখে দিচ্ছি তোমাদের, লেখাই আছে, লিখবো কেন, যে এখান থেকে 2 পাই f স্কোয়ার a স্কোয়ার রো ভি পাই স্কোয়ার দিছে, সো 2 পাই a স্কোয়ার f স্কোয়ার রো ইন্টু ভি। শব্দের তীব্রতা তো কয়েকবার করাইছি আমরা অলরেডি, যে শব্দের তীব্রতা হচ্ছে 2 পাই স্কোয়ার f স্কোয়ার a স্কোয়ার রো ভি, ঠিক আছে। তখন পাই লিখছিলাম, একটু কারেকশন দাঁড়াও, মনে সেখানে একটু ভুল লিখছিলাম, বুঝছো, পাই স্কোয়ার হবে 2 পাই স্কোয়ার। আচ্ছা, নেক্সটে দেখো, কোন বস্তুর কম্পাঙ্ক আরোহিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্কের সমান হলে, একটু আগে আমরা দেখছি যে অনুনাদ ঘটে, ঠিক আছে, সমান হলে অনুনাদ ঘটে। কোন শব্দের প্রমাণ তীব্রতা 9 গুণ হলে শব্দের তীব্রতা লেভেল কত ডেসিবেল? আচ্ছা, এটা লগ দিয়ে করা লাগে, বুঝছো, তোমরা যারা একটু আগে মানে ম্যাথটা দেখছো জিনিসটা এরকম, ঠিক আছে, 10 লগ আই ডিভাইডেড বাই আই নট। তো তোমরা এখানে 9 গুণ হয়েছে, মানে এখানে তোমার আই ডিভাইডেড বাই আই নট হচ্ছে কি 9, সেটা তোমার হবে হচ্ছে গিয়ে 10 ইন্টু লগ 9, ঠিক আছে। তো এই ম্যাথটা তোমার আসলে ক্যালকুলেটর ছাড়া করা খুবই টাফ, ঠিক আছে। সো এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা টাফ। তো ক্যালকুলেটর এটা মানটা আসে, যেটা দেখলাম 10 ইন্টু লগ, মানে লগ 9 এর মানটা আসে হচ্ছে কি 0.954, এখান থেকে তোমার আসে হচ্ছে ক্লোজ টু 9.54। সো এগুলো আসলে ক্যালকুলেটর ছাড়া করা মানে টাফ অ্যাকচুয়ালি। তো দেখো আর কি এগুলো এই জেনে রাখো কিভাবে করতে হয়, ঠিক আছে। প্রমাণ তীব্রতার ক্ষেত্রে কম্পাঙ্ক হবে 1000 হার্টজ আর তীব্রতা হবে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে প্রমাণ তীব্রতার মান, এই মানটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরবাস কম্পন উন্নত হবে না যদি না পরবাস কম্পন সৃষ্টির তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক সমান হয়। এই সেম জিনিস 3বারই ঘুরে আসতে চাই আসছে। একবার বলতে যে কম্পাঙ্ক সমান হলে অনুনাদ হবে কিনা, মানে কি হবে বলছে অনুনাদ, দুইবারই সেম কোয়েশ্চেন। এবার বলছে অনুনাদ হবে যদি পরবাস কম্পন সৃষ্টির তরঙ্গদ্বয়ের মানটা সমান হয়। কার সমান হয়? কম্পাঙ্ক সমান হয়, ঠিক আছে, তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক সমান হয়। আচ্ছা, নেক্সট আসে যে কোন শ্রেণীর এত কিছু দেখা লাগবে, দেখো তোমাকে বলছে দ্বিগুণ হলে, তো এই মানগুলোকে আমার দেখা দরকার আছে নাই, আমাকে বলছে দ্বিগুণ হলে। সো তোমরা জানো এই ম্যাথটা করা খুবই সিম্পল, যে দ্বিগুণ বলে দিচ্ছে অলরেডি, মানে 10 লগ আই ডিভাইডেড বাই আই নট, এই আই ডিভাইডেড বাই আই নটের মানটা কিন্তু 2 অলরেডি বলে দিচ্ছে, 10 লগ 2, ঠিক আছে। লগ 2 এর মান হচ্ছে 0.301, বুঝছো, তো 10 ইন্টু গুণ হচ্ছে এখানে, সো লগ 2 হচ্ছে 0.301,
আচ্ছা 10 গুণ করবা, সেখান থেকে আমার আসে হচ্ছে 3.01 ডেসিবেল। ঠিক আছে, ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার এখান থেকে। এরপর দেখো যে একটি তরঙ্গের তীব্রতা সরাসরি যার সমানুপাতিক, তো এটা কোন ফর্মুলা? এটা ছিল আমাদের এই যে I is proportional to 2 pi square a square f square rho into p। ঠিক আছে, তো যদি খেয়াল করে আমাকে বলছো যে বিস্তার, এটা ছিল আমাদের অ্যামপ্লিটিউড বা বিস্তার। তো এই তীব্রতা, এই অ্যামপ্লিটিউডটা বিস্তার দুঃখজনক ঘটনা ঘটছে বুঝছো, যে এতক্ষণ ধরে ক্লাসটা নিছি, তো ক্লাস নেওয়ার পর দেখলাম যে মানে এই যে ম্যাক M4 যেটা রেকর্ডিংটা হচ্ছে, এটা স্টোরেজ ফুল হয়ে গেছে। এত ভিডিও ছিল, স্টোরেজ ফুল হয়ে গেছে, এবং ক্লাসটা হচ্ছে বাকি পার্ট আর রেকর্ড হয়নি, এখানেই পজ হয়ে গেছে, সেভ হয়নি। তো যাই হোক, কি আর করার। তো মোটামুটি ধরো 40 মিনিট 1 ঘন্টার মতো তোমাদের অলরেডি বাকি পার্টটা করানো হয়ে গেছিল। তো ওটা আবার আমার মুছে আবার এখানে করা লাগবে। তো লাস্ট যেটা দেখলাম এটা এই পর্যন্ত আসছে মনে হয়। ঠিক আছে, এই এমসিকিউ পর্যন্ত আসছে, তো এটা শুরু করছিলাম আর কি। দেখো, তো যেটা বলতেছিলাম ফর্মুলা, কি আর করার, আসো আমরা আবার দেখি। I is proportional to 2 pi square a square f square rho into v। ঠিক আছে, তো এই ফর্মুলা দিয়ে দেখো এখান থেকে কি বলতে পারতেছি আমরা যে তরঙ্গের তীব্রতা স্পন্দনের বিস্তারের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এটা হচ্ছে বিস্তার, বিস্তারের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। পরের ম্যাথ দেখো, এই ম্যাথটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, দেখতেই পাচ্ছ বইটা 11-12 কোশ্চেন, এটা ফেমাস কোশ্চেন। ঠিক আছে, অনেকবারই দেখবা প্রায় এটা আসে। আচ্ছা, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট বলতে পারছি না, বাট অবভিয়াসলি লিখে যাবে, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, তো এখানে দেখো যে I এবং 4i তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ সর্বনিম্ন আলোর তীব্রতা কত হবে? তো আমরা কি জানি? আমরা জানি, তাকে দেখলাম যে I is proportional to a স্কয়ার, এই যে এখান থেকে a স্কয়ার, অ্যামপ্লিটিউডের স্কয়ার। তো অ্যামপ্লিটিউডের বিস্তারের স্কয়ার হচ্ছে I, প্রপোর্শনাল। আচ্ছা, সেখান থেকে আমরা বলতে পারি যে I2 ডিভাইডেড বাই I1 is equals to A2 ডিভাইডেড বাই A1। ঠিক আছে, আচ্ছা কালারটা আচ্ছা, তো এখানে আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি a স্কয়ার ডিভাইডেড বাই A1 স্কয়ার। তো এখানে আমরা বলতে পারি যে I2 ডিভাইডেড বাই I1 is equals to A2 ডিভাইডেড বাই A1 তার হোল স্কয়ার। এখান থেকে বলা যায় A2 ডিভাইডেড বাই A1 is equals to root over I2 ডিভাইডেড বাই I1। রাইট, নেক্সট আসো। কেমন আসছে কেন? আচ্ছা, এখান থেকে কি বলা যায় দেখো, এখান থেকে বলা যাচ্ছে A2 ডিভাইডেড বাই A1 is equals to root over I2 কত দেখো, I2 হচ্ছে 4i, so 4i ডিভাইডেড বাই I, আমরা পাচ্ছি A2 ডিভাইডেড বাই A1 is equals to root 4 মানে 2 আসবে, 2। এখান থেকে বলা যায় A2 is equals to 2 into A1। রাইট, তো এরপর দেখো মোটামুটি আমাদের A2 is equals to 2 into A1 হয়ে গেছে। এরপরে আসো, আমরা এখানে কি পেলাম যে A2 সমান সমান 2 into A1। তো আমরা যদি এটা তোমার কি বলে কি বের করি, সর্বোচ্চ তীব্রতা সর্বনিম্ন তীব্রতা, তোমরা জানো সর্বোচ্চ তীব্রতার ক্ষেত্রে বিস্তার যোগ হবে। ঠিক আছে, ওই যে পড়াইছিলাম 0 ডিগ্রি। ঠিক আছে, তো বিস্তার যোগ হবে, সর্বোচ্চের ক্ষেত্রে A2 প্লাস A1 হবে। সেখানে আমরা কি পাচ্ছি দেখো, সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3, A2 মানে তো আমরা জানি যে 2A1, A1 এর জন্য তো A1, 3A1, 3A বলতে পারো। ঠিক আছে, 3 অ্যামপ্লিটিউড। আর সর্বনিম্নের জন্য কি হবে? A। ঠিক আছে, সর্বোচ্চের জন্য এটা, সর্বনিম্নের জন্য এটা। ঠিক
ঠিক আছে, এই ধরে আমাদের মোটামুটি হয়ে গেল। আমাকে অ্যাম্পলিটিউড চাইছে, আমাকে চাইছে কি তীব্রতার সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা চাইছে, অ্যাম্পলিটিউড কিন্তু চাই নাই, বিস্তার কিন্তু চাই নাই। তো তীব্রতার ক্ষেত্রে আমরা কি জানি দেখো, A2 সমান সমান ছিল 3a ডিভাইডেড বাই a1 ছিল a হোল স্কয়ার সমান সমান i2 বাই i1। তাহলে আমরা পাচ্ছি যে i2 বাই i1 সমান সমান 9a স্কয়ার বাই a স্কয়ার, বা দেখো যে i2 বাই i1 সমান সমান 9 বাই 1। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এর মান হবে 9i এবং i। শ্রেণীকক্ষের তীব্রতা লেভেল দ্বিগুণ হলে তীব্রতা লেভেল কত হবে? আচ্ছা, শ্রেণীকক্ষে দেওয়া আছে 10 টু দি পাওয়ার -7, তো এটার ক্ষেত্রে দেখো কি করবা কি তোমরা, দ্বিগুণ হয়ে যাবে বলছে। তো আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -12 ছিল, 10 টু দি পাওয়ার -12 থেকে তুমি যদি উপরে যাও, নিচে দিই, প্রমাণ ছিল 10 টু দি পাওয়ার -12, উপরে হচ্ছে 10 টু দি পাওয়ার -7, ঠিক আছে, এর উপরে আর প্রমাণ ছিল -12, সেটা আমরা কত হবে এখান থেকে দেখো, পাবো হচ্ছে 50 বলতে 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 5। তো এই 5 এই ধরনের ম্যাথে শর্টকাট শিখাই, শর্টকাটটা আসলে ক্যালকুলেটর লাগে, সো ক্যালকুলেটর ছাড়া যে শর্টকাটটা, তুমি ফার্স্টে দেখবা যে 10 টু দি পাওয়ার -12 থেকে এই 10 টু দি পাওয়ার -7 এর মধ্যে গ্যাপ কত আছে, 10 টু দি পাওয়ার 5 অবভিয়াসলি, ঠিক না, ভাগ দিও তাই আসবে। তার মানে 5 বা 50 হতে পারো, 5 যেহেতু আছে তুমি ধরো 50, ঠিক আছে, 50 প্লাস আমাকে বলছে কত গুণ হবে, লগ দ্বিগুণ 2, সো লগ 2 এর মানেটা তোমরা দেখছো যে 3.01, তো এখান থেকে আমাদের আসবে 53.01 ডেসিবেল। মানে এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করার ওয়ে, তুমি যদি লগ 2 এর মান মুখস্থ রাখতে পারো তখন। ক্যালকুলেটর ছাড়া আসলে এই ম্যাথটা করা সম্ভব না, কোনোভাবে সম্ভব না। অলরেডি কুয়েটের ম্যাথ দেখতেছো যে কুয়েটে আসছে, ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ, এটা বেসিক্যালি মেডিকেলের জন্য কিন্তু ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। সো তাও যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাও, কারো আগ্রহ থাকে, তখন ধরো 10 টু দি পাওয়ার -7 ছিল শ্রেণীকক্ষের, প্রমাণের সাথে এটা তুমি ডিফারেন্সটা দেখবা, ঠিক আছে, সেটা হচ্ছে এটাতে ভাগ দিবা, তুমি 10 টু দি পাওয়ার -7 কে এই 10 টু দি পাওয়ার -12 ধরে ভাগ করলেই পাবা, বুঝছো, 10 টু দি পাওয়ার -5 পাচ্ছ এখান থেকে, 10 টু দি পাওয়ার 5 পাচ্ছ, 5 এর জন্য লাগবে 50 লগ 2 এর মান 3.01 যোগ করে দিবা 53.01। সো লগ 2 এর মান অনেক মুখস্থ থাকে না, সো ক্যালকুলেটর ছাড়া পসিবল না, বাট কেউ যদি শর্টকাটে করতে চাও তাহলে এভাবে শর্টকাটে করতে পারো। এখন চিন্তা করো, আমি যদি তোমাকে ম্যাথ আছে আর আমি যদি তোমাকে বলি যে ধরো কি বলা যায় 10 টু দি পাওয়ার ধরো মাইনাস, এখান থেকে দেখে 10 টু দি পাওয়ার -4 দিব, ধরো 8 আছে, ঠিক আছে, এটার সাথে তোমার -12 এর ডিফারেন্স কত, ভাগ দাও, বাবা হচ্ছে কত 10 টু দি পাওয়ার 4। তার মানে এই ম্যাথটা যদি আমি এইভাবে করতাম, যে তীব্রতা লেভেল বা দ্বিগুণ করলে লেভেল কত হবে, তখন করতে কি দেখো, তখন তুমি করতে হচ্ছে 40 প্লাস লগ 2, তখন এটা আসতো কি 43.01 ডেসিবেল, যদি বলতো, ঠিক আছে, এভাবে চাইলে করতে পারো, তো শর্টকাটের জন্য আর কি, বাট নর্মালি এটা তোমার ক্যালকুলেটর ছাড়া দেওয়ার কথা না, ঠিক আছে। শ্রেণীকক্ষ শব্দটার তীব্রতা লেভেল কত, নট তীব্রতা, লেভেল চাইছে, তোমরা বারবার দেখছো অলরেডি যে লেভেল বললে আমরা কি করি, 10 টু দি পাওয়ার -7, একটু আগে দেখলা, এই মানটাই তো মুখস্থ করা লাগবে, যে এই মানটা কত, তো -7 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার
12, আগে আছে আমার log 10 log। তোমার আসবে হচ্ছে 10 log 10 to the power -7 বা -2 to the power 5, 5 সামনে চলে আসবে। সো এখান থেকে আসবে হচ্ছে, দেখো যে 5 into 10 log 10, log 10 এর মান তোমরা সবাই জানো যে log 10 এর মান হচ্ছে 1, তার মানে 50 into 1 সমান 50 ডেসিবেল। ঠিক আছে, এইভাবে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল নিয়মটা এটা, ম্যাথ অ্যাকচুয়ালি এভাবে আসে। সো তোমরা চাইলে রাখা যায়। ঠিক আছে, দেখো শ্রেণীর কক্ষে দেখো 10 to the power -7 আর -10 এর মধ্যে ডিফারেন্স। সো এটা তুমি চাইলে এইভাবে করে আসতে পারো, একটা আগে যেটা করছো এখান থেকে এইভাবে করে আসতে পারো, আর যদি তুমি চাও এভাবে করতে পারো। ঠিক আছে, বুঝাই যায়। আচ্ছা, নেক্সট আসো যে শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়। ঘরবাড়ি ভেঙে যাওয়ার কারণ হচ্ছে পরবাস কম্পন। ঠিক আছে, পরবাস কম্পনের কারণে কিন্তু ঘরবাড়িগুলো ভেঙে যায় ভূমিকম্পের সময়। শব্দের প্রবলতা, প্রবলতা প্রাবল্য সেম শিট। ঠিক আছে, প্রাবল্যই বলছে, সেম কথা। সো ওয়ার্ড প্লে আর কি, ওয়ার্ড প্লে দেখে কনফিউজ হয়ে যাও না। প্রাবল্য ও জানো ওয়াট পার মিটার স্কোয়ার। নেক্সট আসো ইনফ্রাসনিক সাউন্ডের ফ্রিকোয়েন্সি কত। তোমরা জানো যে আমাদের নর্মাল শ্রবণ সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এর থেকে যদি কম হয় তখন আমরা বলি ইনফ্রাসনিক সাউন্ড। ইনফ্রাসনিক, এই মানে যদি বেশি হয় তখন আমরা তাকে বলি সুপ্রাসনিক সাউন্ড। ঠিক আছে, আরো বলে আলট্রাসনিক, আলট্রাসনিক আরো বেশি। ঠিক আছে, ফাইন। সো দেখো 20 হার্টজের কম। দুটি উচ্চের কম্পাঙ্ক যথাক্রমে f1 এবং f2 হলে প্রতি সেকেন্ড উৎপন্ন বিট সংখ্যা। তো বিট সংখ্যা হবে f1 এবং f2 এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে বিট সংখ্যা। তুমি জানো যে কম্পাঙ্কের দুটো ডিফারেন্স। আচ্ছা, এই ম্যাথ দেখো একটু মজার, যে অজানা কম্পাঙ্কের বাহুতে মোম লাগালে যদি বিট সংখ্যা কমে যায় তাহলে অজানা কম্পাঙ্ক জানা কম্পাঙ্কের কি হবে। আচ্ছা, এটা তোমরা চিন্তা করো যে দুটি কম্পাঙ্কের যে বিট সংখ্যা, সো বিট সংখ্যা নির্ধারণের জন্য আমরা জানি যে নিয়মটা হচ্ছে কি f1 - f2। ঠিক আছে, তোমরা মনে রাখবা, তোমরা এখান থেকে মনে রাখবা হচ্ছে যে মোম লাগালে, ঠিক আছে, মোম লাগালে টিউনিং ফর্কটা ভারী হয়ে যায়। সো মোম লাগালে মনে করো যে টিউনিং ফর্ক ভারী হয়ে যায়, যার কারণে কম্পাঙ্ক কমে যায়। কম্পাঙ্ক কমে যাবে। ঠিক আছে, আমরা বলতে পারো যে f1 - f2 কমে যাবে। f1 - f2 যদি কমে যায়, এই পার্থক্য, এর ধরে পার্থক্য যদি কমে যায়, পার্থক্য কমা মানে কি f1টা কমছে, ঠিক না, f1টা কমছে। তো অজানা কম্পাঙ্ক জানা কম্পাঙ্ক অবশ্যই কিন্তু আগে বড় ছিল, তার মানে ঠিক না, পার্থক্য কমে গেছে। তো দেখো পার্থক্য কমে যাওয়া মানে এই দুটোর পার্থক্য কমে গেছে। অনেকে বুঝে না, আমি একটু ডিটেলসে বোঝাচ্ছি জিনিসটাকে। এই দুটোর পার্থক্য কমে গেছে। সো পার্থক্য কমা মানে কি, যে f1টার মানে f1 যেটা, এর মানটা কমছে, ঠিক না। আমি তোমাকে যদি বলি, আমি যদি বলি যে 4 - 2 তখন ছিল 2, তুমি দেখছো 2। মোম লাগানোর পরে তুমি দেখলা যে এখন হয়ে গেছে, পার্থক্যটা হয়ে গেছে 3, সরি পার্থক্যটা হয়ে গেছে 1, মানে পার্থক্য কমে গেছে। ঠিক আছে, কমে যাওয়া মানে কি, কমে যাওয়া মানে এটা কমে গেছে, 3 - 2 এখন, রাইট। তার মানে কি এটা কমে গেছে। তো আমি যদি বলি যে f1 ছিল অজানা, f1 যদি ছিল অজানা আর f2 ধরো হচ্ছে কি জানা, সো কি বলছে, পার্থক্য কমে গেছে, তার মানে f1 কমে গেছে, তখন অজানাটা কমে গেছে। তার মানে কি, তার মানে অজানা যেটা ছিল সেটা কিন্তু জানা কম্পাঙ্কের চেয়ে অলওয়েজ বড় ছিল, ঠিক না, বড় ছিল। আমি বলতে পারি যে অজানাটা
জানা থেকে বড়। এখান থেকে কি বলতে পারি যে অজানা ছিল F1, জানাটা ছিল F2। ক্লিয়ার? এটা কিন্তু সুন্দর, একটু চিন্তা করলে এটা আসলে একটু আইকিউ টাইপের ম্যাথ, সো এমনি পারলে কিন্তু মজা জিনিসটা। আচ্ছা এবার দেখো, অজানা কম্পকে বাহুতে মোম লাগালে যদি বিট সংখ্যা বাড়ে, তো আমরা ধরলাম যে আমাদের জানা, ধরো এটা সুন্দরভাবে বুঝে সেম জিনিস একটু ভালো করে দেখো। জানা মনে করো 10 হার্টজ, ঠিক আছে। অজানা মনে করো হচ্ছে গিয়ে, অজানা ধরো হচ্ছে গিয়ে তোমার 9 হার্টজ, ঠিক আছে। তাহলে বিট সংখ্যা আমি কি বললাম, যে বিট সংখ্যা কত হবে এখান থেকে? বিট সংখ্যা তোমার হবে দেখো 10 - 9 মানে 1 হার্টজ। তুমি জানো যে বিট সংখ্যা হচ্ছে এই দুটার কম্পাঙ্কের পার্থক্য, ঠিক আছে। ধরো 1 হার্টজ ছিল, তো আমাকে বলছে যে মোম লাগানোর পরে যদি বিট সংখ্যা বাড়ে, মোম লাগানোর পর বিট সংখ্যা বাড়ছে, আমি ধরলাম যে মোম লাগানোর পর এই অজানাটা হয়ে গেছে ধরো 8 হার্টজ। অজানা 8 হলে কি হবে তখন? বিট সংখ্যা মোম লাগানোর পরে 10 - 8 মানে 2 হার্টজ। তার মানে কি, মোম লাগানোর পর বিট সংখ্যা আগে ছিল 1, এখন হয়ে গেছে 2, মানে মোম লাগানোর পর বিট সংখ্যা বাড়ছে। এর মানে কি অজানাটা কিন্তু জানা থেকে অলওয়েজ ছোট ছিল। বুঝছো জিনিসটা? একদম এক্সাম্পল দিয়ে বুঝেছি, এর থেকে ভালোভাবে বোঝানো আসলে কোনো ওয়ে নেই। একদম ডিরেক্ট এক্সাম্পল দিয়ে আমাকে বলছে যে অজানা কম্পক বাহুতে মোম লাগাইছে, সো আমি জানাটা ধরলাম 10, আমি জানি অজানা ছিল আগে ধরো 9, তখন ছিল 1 হার্টজ। তো এখন যখন মোম লাগাইছে, মোম লাগানোর পরে ধরো হয়ে গেছে 8 হার্টজ, দেখছো যে বিট সংখ্যা বাড়ে, সো মোম লাগালে বিট সংখ্যা বাড়ছে, তার মানে এটা আগে থেকে ছোট ছিল, ঠিক আছে। একটু আগে গেছে যদি খেয়াল করো, মোম লাগানোর পরে বিট সংখ্যা কি বলছে যে কমে। আমি ধরো এটা ছিল আমার জানা ছিল 2, অজানা ছিল ধরো এগুলা জানতাম না কি ছিল, বিট সংখ্যা কমছে, তার মানে কি অলওয়েজ কি 2 থেকে বেশি ছিল, ঠিক না। এখন তুমি মনে করো ধরলা 1 ছিল, সো 1 - 2 কখন হবে? হবে না কিন্তু এই জায়গায়, ঠিক না। একমাত্র একটা কিছু সম্ভব যে অজানাটা জানাটা থেকে বড় ছিল। এখানে সেম কথা, তার মানে কি এই অজানা যেটা ছিল সেটা জানার থেকে ছোট ছিল, ঠিক আছে, ছোট ছিল অলওয়েজ। এই কারণে কিন্তু বিয়োগ করার পরে বিট সংখ্যাটা বাড়ছে। এখন ধরো তুমি মনে করো যে বিট সংখ্যা ধরো এর বেশি তো হবে না, ঠিক আছে, 10-এর বেশি আসতে পারবে না তুমি, আসলে কিন্তু ম্যাথটা মিলে না, করলেই বুঝবে জিনিসটা, ঠিক আছে। পরেরটা দেখো যে বিট কোন ঘটনার ফল। তোমরা জানো যে বিট হচ্ছে পরিবর্তনের ফল, পরিবর্তনের ফলে কিন্তু বিটটা সৃষ্টি হয়। এই অবধি দুটি সুষমাকার সেকেন্ডে 10টি বিট উৎপন্ন করে। বি এর কম্পাঙ্ক 480, এর কম্পাঙ্ক কত? আমাকে বলে দিতে দেখো যে বি এ থেকে বড়, ঠিক আছে, বি এ থেকে বড়। এর মানে আমরা বলতে পারি যে বি এ থেকে বড়, সো এফ বি মাইনাস এফ এ সমান সমান 10টা, যেহেতু 10টা বিট উৎপন্ন করে। এখান থেকে বলা যায় যে এফ এ সেখানে আসি আমরা ইজ ইকুয়ালস টু এফ বি মাইনাস 10। এখান থেকে আমরা কত পাই দেখো যে 480 মাইনাস 10, তার মানে 470, ঠিক আছে। পরে দেখো দুটি শব্দের উৎস ক্রিয়ার সেকেন্ডে 4 বার পর্যায়ক্রমিক হারে বৃদ্ধি পায়, সংজ্ঞা, ঠিক আছে। বিট সংখ্যা 4, বিট সংখ্যা মানে এটা সেকেন্ডে কতবার পর্যায়ক্রমিক হারে হ্রাস বৃদ্ধি পাবে। আচ্ছা, দুটি শব্দের ক্রিয়া প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন করে, পরপর সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরপর। সো এখানে কি হবে আমরা জানি যে 1/2 × 5, ঠিক আছে, যেহেতু পরপর দুবার হবে, সো 1/10 হচ্ছে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। নেক্সট এটা দেখো যে কম্পাঙ্ক যথাক্রমে এত এবং এত পরপর কত সময় পর পর বিট উৎপন্ন করবে। এখানে কিন্তু তোমার আগেরবারের মতো বলা নেই যে পরপর সর্বোচ্চ সর্বনিম্ন, জাস্ট কত সেকেন্ড পর পর বিটটা তৈরি হবে সেটা বলছে। তো আসলে বিটটাকে বের করি। বিটটাকে আমরা জানি যে এফ এ মাইনাস এফ বি, এখানে পাচ্ছি হচ্ছে কত 260 মাইনাস 255 হচ্ছে কি 5, বিট হচ্ছে কি 5। কত সময় পর তৈরি করবে এটার জন্য আমরা জানি যে 1/5 দিলে চলে আসবে মানটা। সো 1/5 দিয়ে কত আসে 0.2,
0.2 সেকেন্ড। ঠিক আছে, ভূমিকম্প উৎপন্ন শব্দ কোন পর্যায়ে? ভূমিকম্পের সাউন্ড কিন্তু আমরা শুনি না, আমরা যে পরের সাউন্ডটা শুনি সেটা কিন্তু বিল্ডিং কাঁপাকাঁপি, আমাদের টেবিল, বিল্ডিং এর সাথে বাড়ি খাওয়ার, খাটটার বা আলমারি বা সব ধরনের আসবাবপত্র বিল্ডিং এর ক্ষেত্রে বাড়ি খাওয়ার শব্দটা আসে। মানে ভূমিকম্পের যে সাউন্ড অ্যাকচুয়ালি মাটির নিচে থেকে আসে সেটা কিন্তু আমরা শুনি না, সেটা কিন্তু সুপ্রাসনিক। ঠিক আছে, আমাদের কানে কিন্তু সাউন্ডটা আসে না, মানে শব্দত্ব শব্দ। ঠিক আছে, গ্যাস মাধ্যমে শব্দের বেগ তোমরা জানো যে ভি ইজ প্রপোর্শনাল টু, মানে গ্যাস মাধ্যমের জন্য 1/√T, ঠিক না? তো 1/√T যদি দাও তাহলে গ্যাস মাধ্যমের জন্য শব্দের বেগে উষ্ণতার বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই যে নম্বর বর্গমূলের ব্যস্তানুপাতিক। 0 ডিগ্রি তাপমাত্রায় বায়ুতে, এটা মুখস্থ মান, এই বায়ুতে শব্দের বেগ 15 ডিগ্রি তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। মানটা মনে রাখবা, ঠিক আছে? সুর হচ্ছে কোন উচ্চ থেকে নিচু শব্দ যদি কম্পাঙ্কের সংখ্যা একটি হয়, মানে সুর বলতে বোঝে মেলোডি, শুনতে ভালো লাগে। বিভিন্ন কম্পাঙ্কে বিভিন্ন সাউন্ড আসলে এটা তোমার ক্যাওস হয়ে যাবে, শুনতে কানে ভালো লাগে। তোমার ক্লাসে যেগুলো করো, ঠিক আছে, সবাই চিলাফাল্লা করো, ওগুলো ক্যাওস। যেগুলো সুর সেগুলোর কম্পাঙ্ক কিন্তু একটা থাকে। স্বর, স্বর হচ্ছে দেখো যে একাধিক হবে, ঠিক আছে? একাধিক হলে স্বর, একটা হলে সুর, একাধিক হলে স্বর। মূল সুর, তোমরা জানো যে মূল সুর বা মৌলিক সুর হচ্ছে কোন স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলোর মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্কের, ঠিক আছে? সবচেয়ে মিনিমাম কম্পাঙ্কেরটা হচ্ছে মূল সুর। এক্সাম্পল দেখাই, কি আছে একটা বা এক্সাম্পল দেখলে বুঝবা। এই দেখো, ধরো ত্রয়ী, ঠিক আছে? কতগুলো সুর দেওয়া দেখছো? 1 2 3 3 4টা করে তোমার কম্পাঙ্ক দেওয়া আছে। সবচেয়ে কম কম্পাঙ্ক যেটা, সবচেয়ে কম যেটা, সেটা হচ্ছে মূল সুর, ঠিক আছে? আমি এখানে দেখাই, সেখানে এক্সাম্পল দেই, একটা সমস্যা নেই। ধরো কয়েকটা স্বকম্পাঙ্ক আছে, ধরো 64 হার্টজ, ঠিক আছে, 128 হার্টজ, এরপরে ধরো হচ্ছে 264 হার্টজ, ঠিক আছে? এরকম যদি দেখো যে একাধিক 120 GB হয়, বুঝছো তো? আমি আসলে একটা জিবি দিছি ফোনের, 264 কি তো বলি, আনকমন লাগছে কেন? 256 হবে, 256 হার্টজ। তোর ফোন ইউজ করো 256 GB, হোয়াটএভার। আচ্ছা, তো দেখো এখানে ধরো কয়েকটা কম্পাঙ্কের সুর আছে, এর মধ্যে মূল সুরটা হচ্ছে সবচেয়ে কম যেটা, এটা হচ্ছে মূল সুর। সবচেয়ে কম কম্পাঙ্কের যে সুরটা থাকবে সেটা হচ্ছে মূল সুর। স্বরসংগতিপূর্ণ স্বর সমষ্টিকে বলা হয় স্বরগ্রাম। সমসংগতিপূর্ণ স্বর সমষ্টিকে বলা হয় স্বরগ্রাম। তোমার বইয়ে দেখো সুন্দর করে লেখা আছে সংখ্যাটা এটা। অষ্টক, অষ্টক হচ্ছে যে সেই উপসুর যার কম্পাঙ্ক অন্য একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ, ঠিক আছে? অষ্টক শুনে অনেকে 8 মনে করে, তোমাদের বইয়ে দেখো একটা চার্ট আছে, এই স্বরের একটা চার্ট আছে, দ্বিগুণ হলো অষ্টক, ঠিক আছে? তারপর লঘু সুর কোনটা, গুরু সুর কোনটা, গুরু তিস্রক, লঘু তিস্রক, এগুলো দেখো, ঠিক আছে? চারটা পড়া লাগবে কিন্তু। কম্পাঙ্কে দুটি সুর বিরাম, তো সুর বিরামের ক্ষেত্রে জানো যে দুইটা কম্পাঙ্কের যোগ হবে f1 + f2। শব্দের 3টি কম্পাঙ্ক, ত্রয়ী, তো ত্রয়ী দেখে অনেকে ত্রিন মনে করতে পারো, কিন্তু ত্রয়ী মানে হচ্ছে এটা রেশিও হবে 4:5:6, এই অনুপাত থাকলে ত্রয়ী বলে। সুরগুলোর অনুপাত যদি 4:5:6 হয় তখন তাকে বলা হয় ত্রয়ী। এগুলো দেখে মানগুলো খুবই হেক্টিক লাগতে পারে, একটু টাফ লাগতে পারে, আমি বলে দিচ্ছি। এটা খেয়াল করো, এটা তোমরা জানো 256, 320, 384, জানো না এটা? ওই যে যেটা বললাম, ফোনের যেই ধরো পিসি, ল্যাপটপ যেটাই বলো, র্যাম বা রোম স্টোরেজ যেভাবে ক্যালকুলেট করা হয়, দেখো 256 হলে এটা 4 গুণ, 320 হচ্ছে 5, 384 হচ্ছে গিয়ে 6, ঠিক আছে? এখানে লিখে আবার আলাদা করে যে 256 to 320 is to 384, রেশিও হচ্ছে গিয়ে 4:5:6। মনে রাখবে এটা হচ্ছে 64 দিয়ে ভাগ করছি,
64 দিয়ে ভাগ, ডাবল না কিন্তু 64 দিয়ে ভাগ, এটা ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, বুঝছো? এটা মনে রাখো যে ত্রয় মানে 3 4 5 6, ত্রয় মানে 3 মনে করো না, ত্রয় মানে কিন্তু 4 5 6। যেরকম হারমোনিক, হারমোনিকের বাংলা হচ্ছে সমমেল, ঠিক আছে, বাংলা লিখে দিচ্ছি আমি, হারমোনিক বা সমমেল। তো সমমেল কারা? যাদের মধ্যে সুরগুলোর মধ্যে গ্যাপটা সেম। যেমন তুমি দেখো, মানে সুরগুলো হচ্ছে গুণিতক, ঠিক আছে, সুরগুলো হচ্ছে একে অপরের গুণিতক, গুণিতক। তো এখানে খেয়াল করো 50 75 125, এটা কিন্তু গুণিতক না। এখানে একমাত্র গুণিতক কোনটা? এই ঘর নাম্বারটা 50 100 150, সেখানে রেশিও মিলে যে 1:2:3, ঠিক আছে, এটা হচ্ছে সমমেল, মিলে গেছে। আচ্ছা, সোলো 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 তোমরা এগুলো বলার না, এগুলো তোমরা সবাই গান শোনো, সোলো সং শোনো না? সোলো সং একা একা যারা গান গায়, একজন আর্টিস্ট সোলো সং। তো সোলো সং মানে কি? একটি মাত্র বাদ্য বাজিয়ে জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে গান গাবে, সেটা সোলো সং। আচ্ছা, 3টি শব্দের কম্পাঙ্কের অনুপাত যদি 4 5 6 হয়, একটু আগেই বলছি যে 4 5 6 মানে 4 5 6 মানে ত্রয়ী, নট 3, ঠিক আছে, ত্রয়ী। অর্ধসুর, তো অর্ধ দেখে অনেকে হাফ মনে করে, বুঝছো? অর্ধসুর কিন্তু 16:15। চারটা দেখো, বই চারটা আছে একটা সুন্দর, চারটা দেখো, চারটা সব সুন্দর করে দেওয়া আছে, এগুলো আসলে মুখস্থ ওভাবে পড়ানোর কিছু নাই, বাট স্টিল মনে রাখো যে অর্ধসুর মানে কিন্তু 16:15, ঠিক আছে, হাফ না কিন্তু। আবার অষ্টক মানে কিন্তু হাফ, মানে 1:2, অষ্টক মানে 8 না কিন্তু, মাথায় রাখবা। টানাতারে স্থির তরঙ্গ উৎপন্ন হওয়ার কারণ নিচের কোনটি? তোমরা জানো টানাতারে ব্যতিচারের কারণে শব্দটা তৈরি হয়, টানাতারে ব্যতিচারের কারণে শব্দটা তৈরি হয়, স্থির তরঙ্গ তৈরি হয়। আচ্ছা আচ্ছা, দেখো একটি টানাতার এত হার্জ কম্পাঙ্ক, এগুলো লাগবে না, কম্পাঙ্ক দরকার নেই, সেই ম্যাথ দেখেই বোঝা যাচ্ছে যে দ্বিগুণ বলছে, কম্পাঙ্কের দ্বিগুণ হলে টানাতারের কত গুণ হবে। তো টানাতারের ফর্মুলা একটা খুবই ফেমাস ফর্মুলা, তোমরা জানো, এটা না জানলে মুখস্থ করে ফেলো, যে 1/2L√T/m। টানাতারের ফর্মুলা এখনই মুখস্থ করে ফেলো। সো টানাতারের ফ্রিকোয়েন্সি, যেটা কম্পাঙ্কের ফর্মুলাটা, সো কম্পাঙ্ক সমান সমান 1/2L√T/m। এখান থেকে দেখো দ্বিগুণ বলছে কম্পাঙ্কের, সো দ্বিগুণ সৃষ্টি করছে। এখান থেকে আমরা কি বলতে পারি? টান হবে, মানে টি চাইছে আমার, টেনশন বা টি চাইছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে n is proportional to √t, n is proportional to √t। এখান থেকে আমরা বলতে পারি যে n2 divided by n1 is equals to √t2 divided by t1, t2 divided by t1 is equals to n2 divided by n1 whole square। এরপরে আসো, আমাকে বলছে যে টি চাইছে, তো t2 is equals to n2 by n1 whole square to t1। আমার বলছে দ্বিগুণ হয়েছে, তো 2n1 by n1 whole square into t1। এখান থেকে পাচ্ছি কত? 2 গুণে 4 into t1, 4 গুণ হবে। তো তুমি যদি দ্বিগুণ করো কম্পাঙ্ক, তার টান হবে 4 গুণ। সেম দেখো, এটা ফর্মুলা থেকে আসছে আমাদের। এবার খেয়াল করো যে একটি পিয়ানো তারের দৈর্ঘ্য যদি L হয়, ভর M হয়, মূল কম্পাঙ্ক যদি F হয়, তবে টান কত হবে? একটু আগে আমরা দেখলাম এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদের এখানে লাগবে, যে n is equals to 1/2L/T divided by m। এখানে দেখো F দিয়ে করছে, কম্পাঙ্ক যদি F হয়, তো তুমি এখানে n না লিখে কম্পাঙ্কটা F দিয়ে প্রকাশ করবে, ঠিক আছে, যে F is equals to 1/2L, যেটা আমাকে বলে দিচ্ছে অলরেডি, একটা F দিয়ে কম্পাঙ্ক F দিয়ে প্রকাশ করছে, সো F দিয়ে প্রকাশ করবে। এখান থেকে দেখো তুমি বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে আসবে f স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/4L স্কোয়ার ইন্টু t ডিভাইডেড বাই m। আবার কি চাইছে দেখো? টান চাইছে, মানে টি চাইছে। সো টিটাকে আমরা এই পাশে রেখে দিচ্ছি, বাকি সব এদিকে নিয়ে যাবো। সো t ইজ ইকুয়ালস টু, এখানে দেখো f স্কোয়ার, এখানে 4L, মানে 4L স্কোয়ার f স্কোয়ার m, ঠিক আছে। দেখো টির পাশে রেখে দাও, 4L স্কোয়ার f স্কোয়ার m।
4 L স্কোয়ার F স্কোয়ার M স্কোয়ার অপশন ভুল আছে, স্কোয়ার হওয়ার কথা নাকি স্কোয়ার দিছে বাই এল দিছে, হ্যাঁ স্কোয়ার হবে 4M L স্কোয়ার F স্কোয়ার, ঠিক আছে, নাহলে কিন্তু মিলে না, অপশন একটু একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিও এটা। টানাতারের পরিমাণ 4 গুণ বৃদ্ধি করলে, টান যদি 4 গুণ বৃদ্ধি করে কম্পাঙ্ক কয় গুণ বাড়বে? তোমরা জানো যে n is proportional to √t, রাইট? তো আমাকে বলছে যে টান 4 গুণ বৃদ্ধি করছে, তো নরমালি করতে পারো যে T2/T1 √n1 এখান থেকে তোমরা জানো যে T2/T1 is equals to n2/n1 হোল স্কোয়ার। আমাকে বলছে যে টান 4 গুণ করছে, তার মানে 4 is equals to n2/n1 হোল স্কোয়ার। তার মানে আমরা বলতে পারতেছি যে n2/n1 equals to √4 equals to 2, মানে n2 equals to 2 into n1। আমার টান কত হবে? টান হবে হচ্ছে কি দ্বিগুণ, রাইট? আচ্ছা দেখো, একটি একমুখ বন্ধন নলে একটি শব্দ তরঙ্গ সৃষ্টি করা হলো, নলের দৈর্ঘ্য এমনভাবে ঠিক করা হলো যেন নলের ভিতর সর্বোচ্চ জোরালো হয়। আচ্ছা, প্রথমে আমি কি বলবো? শব্দ তরঙ্গ সৃষ্টি করছে না, শব্দ তরঙ্গ হচ্ছে লাম্বিক। তো লাম্বিক যেহেতু শব্দ তরঙ্গ, তোমার দুইটা অপশন অলরেডি বাদ, আর এর দুইটা অপশন বাদ দাও, ঠিক আছে? এখন আমাকে কি বলছে যে এটার একমুখ বন্ধ করছে, একমুখ বন্ধ করছে আর ভিতরে সর্বোচ্চ জোরালো হয়েছে, তার মানে এটা কি স্থির হবে, ঠিক না? এটা হচ্ছে স্থির তরঙ্গ হবে, তার মানে লাম্বিক এবং স্থির, অগ্রগামী হওয়ার কিন্তু সুযোগ নেই এখানে। তো দেখতে দেখতে আমাদের মোটামুটি অনেকগুলো এমসি করা হয়ে গেল। তো আমাদের এই পর্যন্তই আমাদের তরঙ্গের ক্লাসটা। তো তপন স্যারের তরঙ্গের যে এমসিকিউ ছিল আমরা ট্রাই করছি মোটামুটি সবগুলো একদম বেসিক সহ যতটুকু পারা যায়, ঠিক আছে, ততটুকু একদম সুন্দর করে সব বুঝিয়ে বুঝে সলভ করতে, ঠিক আছে? তো তোমরা যারা 25 ব্যাচ আছো, তোমাদের তো অলরেডি শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার, সো অনেকের হচ্ছে এই ধরো শর্টের বাইরে চ্যাপ্টার নিয়ে চিন্তায় থাকে, ঠিক আছে, বা একটু নর্মালি ভাবে পড়া হয় না শর্টের বাইরে চ্যাপ্টারগুলো। সো আশা করা যায় তোমরা যারা একবার এটলি চ্যাপ্টারটা দেখছো বা পড়ছো, তোমরা অনুশীলনীগুলো সলভ করলে এখান থেকে মোটামুটি পেরে যাবা, ঠিক আছে? তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।